আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এক্সিস মেডিকেল স্কুলের নিয়মিত ক্যারিয়ার আয়োজনে প্রতিনিয়তই আমরা নতুন থেকে নতুন কিছু পাচ্ছি, যেটা আমাদের ক্যারিয়ারের দিক নির্দেশনা বা আমাদের ক্যারিয়ার গড়তে অনেক 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 সাহায্য করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের সেশনটি। আজকে আমাদের সেশনটি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেশন অন প্ল্যাব। আমরা আজকে প্ল্যাব নিয়ে কথা বলবো। আজকের সেশনে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি উম্মে হাবিবা আক্তার তৃপ্তি। চতুর্থ বর্ষে পড়ছি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে। আর আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন ডক্টর ইবাদুর চৌধুরী স্যার। আমরা সরাসরি আর দেরি না করে স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন কষ্ট করে। আমি ডক্টর ইবাদুর চৌধুরী। আমি পোর্টসমাউথ ইংল্যান্ডে থাকি। আমি জিপি ও ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে এখানে কাজ করি। আমি প্লাব ফিনিশ করছি 2010-এ। তারপর আমি ফাউন্ডেশন ইয়ার 1-2 করছি, তারপরে মেডিসিন ট্রেনিং করছি, তারপরে কিছুদিন এএনই করছি, তারপরে এমআরসিবি পার্ট 1 করছি। তারপর আমার মেডিসিনটা একটু যেমন ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটু মানে কিরকম লাগতো যে নাইট শিফট, তারপরে ওয়ার্ক শিফট করতে হইতো। তারপরে আমি চিন্তা করলাম যে ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু করা যায় কিনা না। তারপর আমি জিপি ট্রেনিং এ পরীক্ষা দিলাম, চান্স পেলাম, তারপরে ইন্টেন্সিভ জিপি ট্রেনিং এ গেলাম, তারপরে এমআরসিপি করে, তারপরে এমআরসিজিপি করে, তারপরে মানে মেম্বারশিপটা নিলাম। তারপর এখন পর্যন্ত আমি এমআরসি জিপি হিসেবে কাজ করতেছি ইউকেতে। আর পাশাপাশি আমার এই আর্জেন্ট কেয়ার ডক্টর হিসেবে কাজ করতে, কারণ আমার এনি ব্যাকগ্রাউন্ড আছে। আর আমি প্রাইভেট কিছু কাজ করি, মানে অ্যাস্থেটিক সার্জন হিসাবে কিছু কাজ করি। এই আমার কি। আর আমার একটু ইন্টারেস্ট আছে মেডিকেল এডুকেশনে। সো আমি এখানে যেমন লোকাল গ্রাজুয়েট, তারপর জিপি ট্রেইনি, F2 ফাউন্ডেশন ইয়ারে যারা আছে ওদেরকে লুক আফটার করি। তো আর আমার একটা ইচ্ছা, আমরা যখন শুরু করি তখন কিন্তু এরকম এখন যেভাবে অনলাইন ইনফরমেশন অ্যাভেলেবল আছে ওইরকম, বা ফেসবুক টেসবুক ওরকম কিন্তু খুব বেশি মানে সোশ্যাল মিডিয়াটা খুব বেশি ইনভলভ ছিল না ওই সময়। ইনফরমেশনটা খুব খুব মানে সামান্য ইনফরমেশন পাইতাম আমরা ওই সময়। কিন্তু এই ডিফিকাল্টি থেকে আমি চিন্তা করতেছি যে স্পেশালি আমাদের দেশ থেকে আমি যখন ট্রেনিং করছি বা বিভিন্ন হসপিটালে কাজ করছি, তখন দেখছি যে ইন্ডিয়া, পাকিস্তান বা নাইজেরিয়া, অন্যান্য দেশ থেকে মানুষজন খুব বেশি আসতেছে, ডাক্তার আসতেছে, ইয়াং ছেলেপেলে আসতেছে, কিন্তু আমাদের দেশ থেকে ওই তুলনামূলকভাবে কম। এই জন্য আমিও চিন্তা করছি যে একটু যাতে হেল্প করতে পারি দেশের যারা আসতে চায় এখানে, তাদেরকে হেল্প করতে পারি। এই জন্যই আমার এই উদ্যোগটা। ঠিক আছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো আপনার জার্নির কথা শুনে। আর অবশ্যই আমাদের যেটা হচ্ছে যে আমাদের অনেকের ইচ্ছা থাকে বা পরিকল্পনা থাকে, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে হয়তো আমরা জিনিসটাকে বাস্তবায়ন করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের আজকের সেশনটি আশা করা যায় অনেক 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 হেল্পফুল হবে সবার জন্য। ইনশাআল্লাহ। তো স্যার, আমরা শুরু করতে পারি। যেহেতু আমাদের আজকের সেশনটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেশন অন প্ল্যাব, তাহলে প্রথমেই শুরু করি যে প্ল্যাব জিনিসটা আসলে কি। প্লাবটা হলো গিয়ে, প্লাবের আগে যে শুরু করি, আমি জানি না তুমি জানো কিনা না, ইয়ে আমাদের ইংলিশ এক্সামটা পাস করতে IELTS ওর এখন শুরু করছে আবার ওইটি, যে কাপলার ইয়ার্স ওইটি শুরু করছে, অকুপেশনাল ইংলিশ টেস্ট। ঠিক আছে। তো IELTS এ 7.5 ওভারঅল এবং স্পিকিং এ মাস্ট 7.5 থাকতে হবে। ওইটিতে অল দ্য কি বলে সেপারেটলি ইন্ডিপেন্ডেন্টলি এভরি সেকশনে আপনার বি পাইতে হবে, যেমন স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। ঠিক আছে। ওইটা পাওয়ার পরে কিন্তু আপনি ইউ উইল বি এলিজিবল টু টেক প্লাব এক্সাম। তো ওইটা পাওয়ার সাথে সাথে আমি সবাইকে অ্যাডভাইস দিই, সাথে সাথে আপনি জিএমসি ওয়েবসাইটে যাবেন, রেজিস্ট্রেশন করে আপনি অ্যাকাউন্ট খুলবেন, খুলে সাথে নেক্সট অ্যাভেলেবল পরীক্ষাটা বুক দিবেন প্লাব আনার জন্য। তো প্লাব 1টা হলো কি ওস্কি সিস্টেম। ঠিক আছে। লাইক এ সিঙ্গেল বেস্ট আনসার। ঠিক আছে, ফার্স্ট অপশন, তারপর ওইখান থেকে আপনি একটা আনসার দিবেন, মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার যেটা। ঠিক আছে, সিঙ্গেল বেস্ট আনসার। তো ওইটা কিন্তু 180 কোয়েশ্চেন থাকে। ঠিক আছে। এগুলা আপনি যে এটা কিন্তু আপনার ক্লাবটা কিন্তু আসলে আপনি ওয়েদার ইউ আর এ কনসালটেন্ট, রেজিস্ট্রার ও ইউ হ্যাভ এ ভাস্ট এক্সপেরিয়েন্স ইন মেডিসিন, ওরা কিন্তু এইটা দেখতেছে না। ওরা কি দেখতেছে যে আপনার নলেজটা ইউকে ডক্টর, একজন ইউকে নতুন পাশ করা ডক্টরের যে ক্যালিভার আছে, বা যেভাবে ওয়ার্ডে কাজ করবে বা ডেইলি মেডিকেল লাইফ কি বলে আপনার ইমপ্লিকেশন যেটা করবে, ওই লেভেলে আপনার লেভেলটা আছে কিনা না। যে আপনি এজ এ ফরেন ডক্টর আর ইউ এবল টু ওয়ার্ক এজ এ ডক্টর ইন দ্য ইউকে এজ এ ইউকে স্ট্যান্ডার্ড,
That's the one. They want to assess whether you are a consultant. They want to know. They don't want to know whether you have known the cause of clubbing, 50 causes. No, they want to know how much do you know, and do you not how many causes. Whatever you have learned, can you implement this in your practical life? ঠিক আছে, আপনি কি যাই শিখছেন ওইটা কি আপনার প্র্যাকটিক্যালি আপনি প্র্যাকটিস করতে পারছেন, আপনার ডেইলি লাইফে কি আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন, এইটা দেখতে চাই। ঠিক আছে, এই জন্য ওরা এবং প্লাব ওয়ানটা কিন্তু আপনার এই সবার আগে কিন্তু আমি যখনই আপনি রেজিস্টার করবেন জিএমসি ওয়েবসাইটে, তখন আপনি প্লাব ব্লু প্রিন্ট, ওইখানে সবকিছু দেওয়া আছে ওরা প্লাব ওয়ান প্লাস কি কি চায়, ওইটা দেখলে অ্যাকর্ডিং টু দিস আপনাকে প্ল্যান করতে হবে আপনি কিভাবে অগ্রসর হবেন। এখন আপনি যদি কোনো প্ল্যান না থাকে, হঠাৎ করে 2 মাস হিসাবে 2 মাসে পাস করে বলবো, কিছু কিছু পণ্ডিত আছে দেখবেন যে 3 সপ্তাহে আপনাকে প্লাব ওয়ান পাস করে দেবে, এত সোজা না। ঠিক আছে, আপনাকে প্ল্যান করতে হবে এবং আপনাকে ওই প্ল্যান অনুযায়ী এগোতে হবে। ঠিক আছে, আপনাকে ওই টপিক গুলো আপনাকে দেখবো যে ঠিক আছে আমি 6 মান্থ টাইম আছে, আমি এই প্রথম মাসে ফর এক্সাম্পল আমি সিভিএস শেষ করবো, রেসপিরেটরি মেডিসিন শেষ করবো, সেকেন্ড মান্থে আমি গাইনি অপস শেষ করবো, থার্ড মান্থ আমি সার্জারির মধ্যে আপনার পিডিয়াট্রিক সার্জারি আছে, জেনারেল সার্জারি আছে, সাইকিয়াট্রি আছে, ডার্মাটোলজি, ওরা কিন্তু সবকিছু টেস্ট করবে। কিন্তু আপনাকে ওরা টেস্ট করতেছে না আপনাকে আপনার কনসালটেন্ট লেভেলে, ওরা চেক করতেছে আপনার নলেজটা এই দেশে যে নিউলি গ্রাজুয়েট ডক্টর ওদের লেভেলে আছে কিনা না। কিন্তু দেখবেন যে আমাদের দেশের অনেক আমি পার্সোনালি চিনি অনেক এসসিপিএস করা আছে, সার্জন, মেডিসিন স্পেশালিস্ট আছে, ওনারা স্ট্রাগল করছে। ঠিক আছে, কারণ ওনারা ওইভাবে যে বেসিক যে ইম্পর্টেন্টটা ওইটা কিন্তু কি করে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না, কারণ ওনাদের হয়তো অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ওনারা আপার লেভেলে চিন্তা ভাবনা করছে। কিন্তু ওনারা জেএমসি যে জিনিসটা দেখতে চাচ্ছে যে আর ইউ এ সেফ ডক্টর, ডু ইউ নো ইউর লিমিটেশন, ডু ইউ নো ওয়েন টু সিক হেল্প। আপনার এইখানে কিন্তু প্র্যাকটিসের অন্যতম ইম্পর্টেন্ট থিং হলো ডু নট হার্ম। ওকে, পেশেন্ট সেফটি ইজ ইম্পর্টেন্ট। ওকে, এই জন্য আমরা এখন যেটা এখানে প্র্যাকটিস করা হয় যে আমরা বলি যে কভার ইউর ব্যাক, সিম্পলি কভার ইউর ব্যাক, মানে যা কিছু করো তোমাকে সেফটি নেটিংটা থাকতে হবে। যদি কোনো খারাপ কিছু হয়ে যায়, মানে উই আর হিউম্যান বিং, বা ইউ শুড হ্যাভ কভার ইউর ব্যাক। দিস ইজ what I have done, and because I thought this is what he had, this is my backup. Okay, so like for example, someone come with chest pain, but I thought it was not cardiac chest pain because he's known to have some GI problem, GORD, or gastroesophageal reflux problem. He's taking this medication for a long time, and the presentation was not typical to cardiac chest pain. Am I clear? So then this is your backup. So if you, that's why আমাদের এখানে সবকিছু কিন্তু কম্পিউটারাইজ। ওকে, সো আমরা যা কিছু লিখি কম্পিউটারে লিখি, আমরা এটা রেকর্ড থাকে। কিন্তু 20 ইয়ার্স পরে যদি কেউ কমপ্লেন করে দেখতে পারবে যে আমি কি করছি, আমার তো মনে থাকবে না পেশেন্টের কি অ্যাডভাইস দিছি। আমি ডেইলি 30, 40, 50টা পেশেন্ট দেখতেছি, আমার তো কিছু মনে থাকবে না। কিন্তু কেউ যদি আমার আমরা যদি একটু সিরিয়ালে আসি, যেহেতু হচ্ছে আপনি তো আছেন এখন ইউকে তে কাজ করছেন, তো বেসিক্যালি তাহলে প্ল্যাবটা হচ্ছে আমাদের ইউকে তে যাওয়ার জন্য এন্ট্রান্স এক্সাম যেটাকে বললাম। দ্যাটস রাইট, হ্যাঁ। টু গেট ইউকে রেজিস্ট্রেশন আপনাকে প্লাব 1 এবং প্লাব 2 পাস করতে হবে। প্লাব 1টা বললাম যে ওস্কি না, এটা আপনার রিটেন কম্পোনেন্ট। ঠিক আছে, আপনি যে তাহলে আমরা প্ল্যাবটা মূলত কখন দিতে পারছি? এটা কি একদম এমবিবিএস কমপ্লিট করেই সাথে সাথে আমরা এটাতে অ্যাপিয়ার করতে পারছি? এমবিবিএস আপনি যেটা বললেন যে প্রথমে আইএল টেস্টটা দিয়ে তারপর আইএলটিএস মাস্ট আইএলটিএস দিতে হবে। তো আমি সবাইকে অ্যাডভাইস করি থার্ড ইয়ার থেকে যদি বাইরে যাওয়ার কারো ইচ্ছা থাকে, থার্ড ইয়ার থেকে প্ল্যান করে ফেলবেন। ঠিক আছে, যে আমি বাইরে যাব, তখন আপনার ওই যে ইংলিশের দিকে একটু নজর দিতে পারবেন। তারপর আপনার যে ক্লিনিক্যাল, আমি পরে যখন প্লাব 2 আলোচনা করবো তখন বলবো যে ক্লিনিক্যাল জন্য কি আলাদা প্রিপারেশন, মানে ওইটার জন্য কিভাবে নিতে হয়? অফকোর্স, এখানে আমি জানি না বাংলাদেশে, এই দেশে তো কিছু প্রোগ্রাম আছে, কোচিং সেন্টার আছে, ওরা করায়। বাংলাদেশে হয়তো আছে অনেক কোচিং সেন্টার, অনলাইন, হ্যাঁ। তারপর অনলাইন কিছু কোচিং আছে, আপনি যে ফেসবুকে যান বা অনলাইন যদি আইএলটিএস কোর্স এই দেশে বা আমেরিকা থেকে অস্ট্রেলিয়া বিভিন্ন পিপল আছে, ওনারা রান করে ক্লাস, ভেরি গুড ক্লাস। আপনি অনলাইন ওদের সাথে আপনার 1-to-1 এই স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন, রিটেন আপনি ওদের স্যাম্পল দেওয়া আছে ওইগুলো প্র্যাকটিস করতে পারবেন রাইটিং এর জন্য। তারপর রিডিং ম্যাটেরিয়ালস দেওয়া আছে। তারপরে আছে ক্যামব্রিজ আইএলটিএস বুক, ক্যামব্রিজ 1 to 6,
I think 1 to 8 মনে হয় বা আরো বেশি হবে, আমি জানি না আসলে কত কত মানে কত। কোনো স্পেসিফিক বই আছে কি এই যে আইএলটিএস এর জন্য? এই যে আইএলস ক্যামব্রিজ আইএলস যেটা, ওইটাই যে মেইন হলো গিয়ে স্ট্যান্ডার্ড ওইটা, তারপরে অনলাইন রিসোর্স গুলো তাহলে দেখতে তো পারে। স্যার কারোর যদি প্ল্যান থাকে সে তো চাইলে থার্ড বা ফোর্থ ইয়ার থেকে বইগুলো সলভ করে ফেলতে পারে। সলভ করা করতে পারে ওই সময় থেকে মেন্টালিটি, কিন্তু ওই সময় আমি পরে আসবো যখন ক্লাব 2 টা আলাপ করবো, কেন আমি বলতেছি থার্ড ইয়ার থেকে। কিন্তু ইউ ক্যান ট্রাই এনি টাইম, এনি টাইম আপনি যদি চান পারবেন, কিন্তু আগে থেকে আপনার যদি পথটা দেখেন তাইলে আপনার কিন্তু মানে সুবিধা হয়, আপনার একটা প্ল্যান থাকে, প্রি প্ল্যান থাকে, আপনি ওইরকম প্রিপারেশন নিতে পারেন। সবকিছুর জন্য একটা প্রিপারেশন নিতে হয়, ঠিক আছে? আপনি হঠাৎ করে কিন্তু চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি হঠাৎ করে চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার এই যে তাড়াহুড়ার জন্য অনেক মিস্টেক হয়ে যেতে পারে, বা আপনি স্ট্রাগল করতে পারেন, ঠিক আছে? জি স্যার, তাহলে তো মেইনলি হচ্ছে বেসিক্যালি আমরা বেসিক্যালি আমি যেটা বলি যে আপনার এমবিবিএস পাস করার পরে আপনি ওই যে এক বছর ইন্টার্নশিপ দিবেন, ইন্টার্নির সাথে সাথেই আপনি আপনি এর আগে পারেন আইএলস শেষ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি ইন্টার্নশিপ দেওয়ার সাথে ফিনিশ করলেন, আপনি প্লাবানোর জন্য অ্যাপ্লাই করলেন। কারণ আপনি যদি ইন্টার্নশিপ তাহলে মূলত কারণ আপনি যদি ইন্টার্নশিপ বাংলাদেশে শেষ না করেন তাহলে আপনি তো বিএমডিসি রেজিস্ট্রেশন পাবেন না। বিএমডিসি রেজিস্ট্রেশন না পাইলে আপনি কিন্তু বিএমডিসি যে গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট যেটা, এটা আপনি পাবেন না। এই জন্য ইন্টার্নশিপটা করে গেলে ভালো হয়, এবং এখানে আসলে আপনি যখন ক্লাব 2 পাস করবেন তখন আপনি ফুল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন, নট প্রভিশনাল রেজিস্ট্রেশন, ঠিক আছে? স্যার তাহলে আমি এমবিবিএস ইন্টার্ন কমপ্লিট করে আমি আইএলটিএসটা প্রথমে কমপ্লিট করলাম, তারপরে হচ্ছে আমি প্ল্যাবের প্রিপারেশন যেটা সেটা নিব। স্যার আইএলটিএস কমপ্লিট করতে আইএলস অথবা ওইটি। আচ্ছা আচ্ছা স্যার, এটা করতে কতদিন লাগতে পারে, বা এটাতে কি ওরকম আছে কিনা যে পাস করতে একটু কষ্ট হয়, 2-3 বার দিতে হয় এমন কিছু? 2-3 বার, অনেক আছে 50 বার দিছে, 100 বার দিছে। আমি এমন কাউকে চিনি না, না সত্যি বলতেছি, আমি অনেক আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, ও সিলেট মেডিকেল থেকে পাস করছিল, নাম নিব না আমি, 2004 থেকে 2016-18 ও ট্রাই করছে, হয় না, আইএলস টা পাস করতে পারেনি, ঠিক আছে? আছে অনেক, মানে আনলাকি, ওই আনলাকি, কিন্তু আমি কাউকে চিনি না যে আইএলস পাস করছে কিন্তু মানে প্লা পাস করে নাই। তো আমি এটা আমাদের ও জন্য আচ্ছা। সমস্যা, হ্যাঁ আমাদের জন্য সমস্যাটা হচ্ছে কি, আমাদের ইংলিশ লেভেলটাতে তো ততটুকু ভালো না। বাংলাদেশ থেকে যারা আসি তখন আমরা স্ট্রাগল করে আইএলসটা পাস করতে, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড আছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে ওদের জন্য কিন্তু আবার অনেক অনেক ইজি হয়ে যায়। তারপরে এই আইএলসটা কিন্তু আপনার করছে যে ওটা যখন ওই এক্সামটা ডিজাইনেটেড ফর 18-19 ইয়ার ওল্ড স্টুডেন্ট। আমরা তো 24, 25, 26 হয়ে যায়, ব্রেইনে ওই রকম শার্প থাকে না হয়তো ওই সময়, ঠিক আছে? এই জন্য একটু কঠিন হয়ে যায়। আইএলসটা ডিজাইন করছে অ্যাকচুয়ালি যারা এন্ট্রি লেভেল টু ইউনিভার্সিটি, যারা এ লেভেল ফিনিশ করছে, যারা মানে এইচএসসি ফিনিশ করছে, যারা ইউনিভার্সিটি যাবে, তাদের জন্য কিন্তু আইএলসটা ডিজাইনেটেড করা, ঠিক আছে? স্যার তাহলে আইএলটিএস বা ওইটিটা আমরা হচ্ছে এটার জন্য একটাই রিকোয়ারমেন্ট যে আমরা এমবিবিএস কমপ্লিট করে ইন্টার্নশিপটা কমপ্লিট করতে হবে, তাহলে আমি এটাতে অ্যাপিয়ার করে তারপরে হচ্ছে আমি এটা ফার্স্টে পাস করে মানে কমপ্লিট করে, এটার কি স্যার একটাই পরীক্ষা হয়? আইএলস একটাই পরীক্ষা হয়, আপনি একসাথে এই কি বলে স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং এ আপনার 3টা এসে থাকে, 4000 to 4500 এরকম একটা ওয়ার্ডের থাকে। তারপর ওইটা থেকে আপনার স্ক্যানিং, কারণ আপনি যখন মেডিকেলে যাবেন তখন কিন্তু অনেক আপনার সবকিছু পড়ার কিন্তু সময় না। যখন ওই যে প্লাব 1 এর এক্সাম, যখন আপনি কিন্তু এ4 সাইজের একটা পৃষ্ঠা পুরো ভরা থাকে আপনার লেখা, কিন্তু আপনার মাত্র সময় আছে এই 1 মিনিট একটা কোয়েশ্চেনের জন্য, কিন্তু আপনি তো এই পড়তে মানে অনেক সময় চলে যাবে। কিন্তু আপনাকে স্কিমিংটা ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাকে স্কিমিং করে আপনাকে বুঝতে হবে যে দিস ইজ দ্য আনসার, ঠিক আছে? যাতে এইটা হলো ইম্পর্টেন্ট। তারপর অনেক ইনফরমেশন আছে, নট গিভেন, ফলস ট্রু, এগুলো আপনাকে, যাতে আপনি যখন মেডিকেল লাইফে আপনি বা ইউনিভার্সিটি লাইফে যা স্টাডি করবেন আপনি যাতে কুইকলি পিক আপ করতে পারেন, ওই রকম ডিজাইন করা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। এটা হয়তো অনেকেরই জানা ছিল না যে আসলে পরীক্ষার প্রসেসটা কেমন। স্যার তাহলে আমরা লিসেনিং এ থাকে যেমন অনেক লেকচার, আমাদের মেডিকেলের লেকচার যেরকম থাকে, বা ওরা ইউনিভার্সিটি একটা টপিক্স এর উপরে একটা লেকচার দেবে, তখন আপনাদের ওটা ফিল ইন দ্য গ্যাপস, ট্রু, নট গিভেন, ফলস, কিছু ইনফরমেশন আছে, গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ, ওইগুলো ফিল আপ করতে হবে। আপনি লিসেনিং করতেছেন কিন্তু ওইগুলো কিন্তু একবার প্লে করবে। ইফ ইউ মিস সামথিং, don't try to remember, just carry on. If you miss something, if you stuck there, you're missing something else in front of you. So that's why if you miss something, you missed it. There is no point you can go back. So this is important, the best tips. আমি কিন্তু লিসেনিং এ 8.5 পাইছিলাম 9 এর মধ্যে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি কোনো কিছু মিস করে ফেলেন, জাস্ট লিভ ইট, কন্টিনিউ, গো ফরওয়ার্ড।
দিস ইজ ইম্পর্টেন্ট ফর লিসেনিং। আর রাইটিং এ হলো গিয়ে আপনার একটা থেকে আপনার ফিগার বা একটা কোনো প্রসেস ওইটা এক্সপ্লেন করতে হয়, আর একটা থেকে আপনার যেমন ফর এন্ড এগেইনস্ট একটা কিছু ডিবেট নিয়ে লিখতে হবে, ঠিক আছে? ওই জন্য কিছু ফ্রেজ আছে, ফার্দারমোর, মোরওভার, ইন এডিশন, however, there is some word you need to use, for and against, you need to use these words, simple words. And then reading এর জন্য কিন্তু আপনার কনসেন্ট্রেশন, রিডিংটা আমি সবচেয়ে মানে হার্ড লাগতো আমার, যেমন 2টা প্যারাগ্রাফে পড়ে 3 নম্বরটা যখন যাই তখন মানে কনসেন্ট্রেশন ঠিক থাকতো না, যেমন মনে হইতো কান টান সব গরম হয়ে গেছে, ধোয়া বেরিয়েছে, গরম ধোয়া, এরকম, ঠিক আছে? খুব কনসেন্ট্রেশন থাকতে হয়। তো প্র্যাকটিস, এই জন্য আমাদের প্র্যাকটিস করলে কিন্তু মানে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ সামথিং, ইফ ইউ আর ডেডিকেটেড, ইউ উইল গেট ইট। সো দিস ইজ সিম্পল। তো আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে ডেডিকেটেড থাকতে হবে। আর প্র্যাকটিস আপনার স্পিকিং এর জন্য আপনার পার্টনার একজন রাখতে হবে, বা ফ্রেন্ড সার্কেল যারা আছে ওদের সাথে কথা বলতে পারেন। তারপরে ওই যে বিবিসি, সিএনএন, ইউটিউব ভিডিও, এখন তো মানে টেকনোলজির জন্য সবকিছু অ্যাভেলেবল। আপনি ইংলিশ এই সিএনএন প্রোগ্রাম দেখেন, মেডিকেল বিভিন্ন ড্রামা আছে ওইগুলা দেখেন, তারপরে আপনার এই বিবিসি নিউজ আছে, পিওর ইংলিশ, এগুলো দেখেন, আপনার অ্যাকসেন্ট ইমপ্রুভ হবে, আপনার ভোকাবুলারি ইমপ্রুভ হবে, ঠিক আছে? জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে আমরা মোটামুটি আইএলটিএস বা ওইটি এটা কমপ্লিট করলাম, তারপরে আমরা প্ল্যাবের জন্য প্রিপারেশনটা কিভাবে শুরু করতে পারি? হ্যাঁ, ওইটির ব্যাপারে একটা, ওইটিটা আমাদের মেডিকেল প্রফেশনের জন্য ইজি, কারণ এটা মেডিকেল প্রফেশন রিলেটেড। সো যখন আপনাকে বলবে একটা রেফারেল লেটার লিখতে, আপনি রেফারেল লেটার লিখতেছেন যখন ইন্টার্নি করছেন বা মেডিকেল 5th ইয়ারে আছেন, বা দেখতেছেন কনসালটেন্টরা কিভাবে রেফারেল লেটার লিখতেছে, ওইরকম আপনি একটা ধারণা পাইতেছেন, ঠিক আছে? এই জন্য এখন দেখা যাচ্ছে ওইটি, অনেকে ওইটি করতেছে এবং মাশাআল্লাহ পাস করতেছে, অনেক পাস করতেছে ওইটি। So I think OET is better than IELTS for us people. I don't know, maybe some people have different opinion. It's work for different people. Work for differently. জি স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটা আসলে যার যেটাতে সুবিধা হয় আর যে যেটা করতে পারে, এটাই হচ্ছে কথা। কিন্তু স্যার দুইটার যে কোনো একটা করলেই তো আমি প্ল্যাবে অ্যাপিয়ার করতে পারছি, সেটা একদমই নিজস্ব ব্যাপার, যে আমি কোনটাতে কমফোর্টেবল বা আমি কোনটা পাচ্ছি। দুইটা কি একসাথে দেওয়ার কোনো প্রসেস আছে? দিতে পারবেন না, আপনি দিতে পারবেন। আপনি এই মাসে বুক দিলেন, ধরেন 2 সপ্তাহ আগে বুকিং দিলেন আইএলটিএস, 2 সপ্তাহ পরে ওইটি দেন, সমস্যা নাই। আপনার কিন্তু কস্ট আছে, তো কস্ট এফেক্টে আপনার অনেক পয়সা খরচ যাবে, ঠিক আছে? জন্য আমি মনে করি বাট দুইটার প্রিপারেশন তো মনে হয় আলাদা, তাহলে আলাদা নিতে হবে, ঠিক আছে? স্পিকিংটা হয়তো সেম, কিন্তু আপনার রাইটিং, লিসেনিং প্রবাবলি সেম, বা রাইটিংটা একটু ডিফারেন্ট হবে, আর রিডিংটা একটু ডিফারেন্ট হবে। ধন্যবাদ। এটা হয়তো অনেকে জানা ছিল না যে আমি কি দুইটাই করতে পারবো নাকি হচ্ছে আমার যে কোনো একটা করলে হবে বা কিছু একটা। আমি তো এমনও কিছু ডাক্তার মানে পরিচিত ফ্রেন্ড বন্ধু ছিল যে এভরি মান্থ আইএলটিএস দিতে দিতে এমন অবস্থা হয়েছিল, এভরি মান্থ পরীক্ষা নিত, তারপরে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, অনেকের হয়ে গেছে। জি স্যার। স্যার তাহলে এরপরে আমরা প্ল্যাবের প্রিপারেশনটা কিভাবে শুরু করতে পারি? সো প্রথমে প্লাব 1 এর জন্য হলো গিয়ে, প্রথমে আমি আগের লেকচারটাই বলেছি যে there is 2 book, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন এন্ড অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল স্পেশালিটিস। এই 2টা বুক মাস্ট কিনতে হবে। আপনি নীলক্ষেতে পাবেন, ওই যে কি বলে লোয়ার পাস এদিকে, কি বলে ওইটা জানি না, এই বাংলাদেশের জন্য মানে একটু লো কোয়ালিটি থাকে ওইগুলা, বা হয়তো আপনি কালার পিকচার হবে না, ওইগুলো চিপ, কিন্তু এখানে একটা বইয়ের দাম 50 পাউন্ড, বাংলাদেশে আপনি 150 টাকা পাইতেছেন, ঠিক আছে? এই জন্য খুবই ভালো, এবং এই বই 2টা রাখতে হবে। এবং এই 2টা বই যতটুকু সম্ভব টপিকস অনুযায়ী যেতে হবে। there is a lots of question bank, ঠিক আছে? আপনি অনলাইন কোয়েশ্চেন ব্যাংক আছে, আমি নাম বলবো না, অনেকেই জানে, বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক আছে, commercial reason I can't tell the name, but there is lots of if anybody wants to know, they can inbox me personally, I will tell them. Okay, there is lots of online resources, you can buy them, first question and others. So you need to practice at least 3 times, you need to finish them 3 times. I would advise not don't stay with 1 question bank, at least try 2 question bank, ঠিক আছে? and there is some hard copy, অবশ্য ঢাকা নীলক্ষেতে আছে, বা অনেকে যারা আগে প্লাব দিচ্ছে ওদের কাছ থেকে আপনারা নিতে হবে হার্ড কপি। বা আমি প্রেফার করি আসলে এই যে এই কি বলে অনলাইন প্র্যাকটিসিং, কারণ আপনার ওই যে এটা পরীক্ষার মতো, আপনার একটা অভ্যাস হয়ে গেল, আপনি ক্লিক করতেছেন, তারপরে আপনার এক্সপ্লেনেশন দেখতেছেন, তারপরে আপনার অনলাইন কিন্তু আপনি মক টেস্ট দিতেছেন। মক টেস্টটা ইম্পর্টেন্ট, কারণ আপনার যে পরীক্ষা 3 আওয়ার্স ইন্টেন্স, আপনি যদি ওইটা আগ থেকে কয়েকবার মক টেস্ট করেন, আপনি একবার ফুল
কোয়েশ্চেনগুলো শেষ করে ফেলছেন, আপনি একবার মক টেস্ট দেন, দেখেন আপনার অবস্থানটা কোথায় আছে, ঠিক আছে। তারপর আমি কি জন্য বলছি যে বুক দুইটা কথা বলছি, যে আপনি ওই অনেক সময় ওই যে অনলাইনে ওইগুলা খুব ভালো করে এক্সপ্লেন করা থাকে না অনেক সময়, বা হয়তো আপনার কোনো কনফিউশন হচ্ছে, তখন আপনার রেফারেন্সের জন্য বুকে চলে যেতে পারেন। আপনার এসিএস, একুট করোনারি সিনড্রোম, তো এখানে আপনি বুকে গেলেন, গিয়ে দেখলেন কি প্রেজেন্টেশন এখানে কিছু কম থাকে, ওইখানে কি কি দেয়া আছে, আপনি কি কি ব্লাড টেস্ট করবেন, ইউকে এন্ড সবকিছু, ফার্স্ট অফ অল এভরিথিং কিন্তু আপনার ইউকে স্ট্যান্ডার্ড বাইজ। সো আপনাকে ইউকে গাইডলাইন ফলো করতে হবে। আপনি কিন্তু আপনি যে কোনো দেশে থাকেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফ্রিকা, নাইজেরিয়া, এনিওয়্যার থাকেন, আপনাকে কিন্তু ইউকে গাইডলাইন ফলো করতে হবে। হয়তো এসিএস প্রোটোকল আমাদের দেশে ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট, ঠিক আছে। যেমন আমি অত ডিটেলসে যাচ্ছি না, যেমন অ্যাসমা পাথওয়ে এইখানে ডিফারেন্ট, বাংলাদেশে আমি জানি না কোনো গাইডলাইন আছে কিনা অ্যাসমা গাইডলাইন ডিফারেন্ট। সো এভরি কান্ট্রি হ্যাজ দেয়ার ওন গাইডলাইন। সো আমাদের এখানে কি করতেছে, আপনাকে দেখতেছে আর ইউ সুইটেবল টু ওয়ার্ক এজ এ ডক্টর ইন দ্য ইউকে, এবং আপনি কি ইউকে গাইডলাইন সম্বন্ধে আপনার নলেজ আছে কিনা, আপনি কি ইউকে স্ট্যান্ডার্ডে আছেন কিনা, আপনি কি সেফ ডক্টর, আপনি কি ইউকে ওয়ার্ডে প্র্যাকটিস করতে পারবেন কিনা, এইসব দেখতেছে। এই জন্য আপনাকে গাইডলাইন যখন আমরা বলবো, তখন আপনাকে ইউকে স্ট্যান্ডার্ড হতে হবে, ঠিক আছে। এবং আপনাকে আমি মিনিমাম 3 মান্থস, ইট ডিপেন্ড করে আপনার নলেজ এবং হাউ কুইক লার্নার আর ইউ, ওকে, দেন এর উপরে নির্ভর করতেছে। সো আপনি যদি খুব ভেরি গুড লার্নার হন, হয়তো আপনি কুইকলি ইয়ে করতে পারবেন, মানে ফিনিশ করতে পারবেন, বা মিনিমাম 6 মান্থ আমি বলি। 6 মান্থ হলে আপনি প্লেন্টি সময় পাইতেছেন, তারপরে আপনি ওই টপিক গুলা যে একটু আগেই বলছেন যে প্লাবের ব্লু প্রিন্ট, জিএমসি অনলাইনে গিয়ে প্লাব ব্লু প্রিন্ট ওইগুলো প্রিন্ট আউট করে ওই টপিকস গুলা এক এক করে দেখলেন, এগুলো শেষ করলেন, পছন্দ অনেক সময় পাইলেন, তারপর প্র্যাকটিস করলেন। তারপরে ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট চয়েস, ডিফারেন্ট opinion, okay. So what I found beneficial, most people found beneficial, the group reading. Sometimes for example, you are doing internship, okay, you did your work, came home, you are very tired, you don't have any motivation to read, ঠিক আছে। কারণ আপনার যদি কোনো পার্টনার থাকে, একজন ফ্রেন্ড থাকে, ওর সাথে আপনি পার্টনার করতে, তখন হয়তো বা একটা গ্রুপ থাকে, 3-4 জন একটা গ্রুপ থাকে, তো বলবে না ওরা আসতেছে, যাই আমি অন্তত 10 কোয়েশ্চেন 50 কোয়েশ্চেন আজকে ফিনিশ করে ফেলবো। এই যে একটা মোটিভেশন, একজন আরেকজনকে মোটিভেশন দিতে পারে, এই জন্য আমি প্রেফার করি গ্রুপ। তারপরে আপনি ডিসকাশন করলে কিন্তু মনে থাকে, আপনি একা একা পড়লে কিন্তু অনেক সময় মনে থাকে, কিন্তু আপনি ডিসকাশন করে একটা টপিকস, ওইটা কিন্তু অনেক সময় মনে থাকে। এবং এক্সামে কিন্তু আপনি কিন্তু ওই কোয়েশ্চেন এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন পাবেন ওইরকম না। কিন্তু এই জন্য আমি বলছি যে বইয়ের রেফারেন্স দিলাম, কিন্তু আপনাকে কিন্তু কোয়েশ্চেনটা টুইস্ট করে দিতে পারে, একটু চেঞ্জ করে দিতে পারে, তখন আপনাকে, আপনার যদি ডিটেলস আপনি ডিসকাশন করেন বা পড়েন, তাহলে কিন্তু আপনি ওইটা আনসার করতে পারবেন। ফর এক্সাম্পল, হাইপারটেনশন গাইডলাইন, ওকে, আমাদের নাইস গাইডলাইন, এখানে যেটা ফলো করি আমরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল এক্সেলেন্স, ওরা কিন্তু আপ টু ডেট, সবসময় আমাদের রিসার্চ চলতেছে, এখানে কিন্তু সব ট্রিটমেন্ট এভিডেন্স বেস, ঠিক আছে। তো হাইপারটেনশন আছে ফার্স্ট লাইন এমলোডিপিন ইফ এনিওয়ান অ্যাবভ 55, ঠিক আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ইফ এনিওয়ান লেস দেন 55, উই স্টার্ট উইথ এসি ইনহিবিটর, ঠিক আছে। ওইরকম এনিওয়ান ব্ল্যাক আফ্রিকান মোর দেন 55 age, we will start with amlodipine regardless of their age. তখন আপনাকে, আপনি হয়তো প্র্যাকটিস করেন একটা কোয়েশ্চেন যে 56-year-old gentleman recently diagnosed with hypertension, okay, what is your first line treatment? আপনি তো আনসার দিলেন amlodipine, ঠিক আছে, ওইটা আপনি প্র্যাকটিস করতেন। কিন্তু আপনি জানেন না যে কেউ যদি আপনার 45 হয়, as a black African, you have to start him on amlodipine regardless the age. Same as SE inhibitor, আপনার any age, if someone 56, okay, age, এবং উনি ডায়াবেটিক, তখন কিন্তু আপনি উনাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দ্যাটস মিন অ্যামলোডিপিন স্টার্ট করবেন না, আপনি ওনাকে স্টার্ট করবেন রেমিপ্রিল, SE ইনহিবিটর, ঠিক আছে। তো আপনাকে বুঝতে হবে, এবং ওই যে কিছু মানে কোয়েশ্চেনের মধ্যে কিছু ট্রিক আছে, ওগুলো জানতে হবে। এই জন্য আপনার টপিকসটা যদি আপনি ভালো করে পড়েন, আপনি পুরো গাইডলাইন, হাইপারটেনশনের পুরো গাইডলাইনটা যদি পড়েন, তখন কিন্তু আপনার কোয়েশ্চেনটা মানে যেভাবে ইচ্ছা ওরা দিক, আপনার কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে মেইনলি আমরা কোশ্চেন ব্যাংক যদি সলভ করি, যে কোশ্চেন ব্যাংক সলভ করা দিয়ে শুরু করলাম, ওগুলা থেকে তো মোটামুটি আমার রিলেটেড প্রশ্নই থাকবে, ওগুলো যদি নাও থাকে রিলেটেড প্রশ্ন তো আমি পাবো। আর সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে তাহলে আমি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবো, আর ওইটার সাথে সাথে আমি 2টা বই রাখবো, যেন আমি অ্যাসোসিয়েটেড জিনিসগুলো একবারে পড়ে ফেলতে পারি। এবং এই 2টা বুক কিন্তু আপনার সারা জীবন, মানে এদেশে আসার পর কিন্তু লাগবে।
আপনি এএনই করেন, মেডিসিন করেন, ওই দুইটা বুক কিন্তু আপনার রেফারেন্স, এবং খুবই ভালো বুক এগুলা। মানে এমনিতে তো আমাদের বইটা হচ্ছে মানে প্ল্যাব প্রিপারেশন যখন আমরা নিচ্ছি তখন তো আমাদের একদম বইটা ডিটেলস পড়ার দরকার নেই, আমরা কোশ্চেন সলভ করার সাথে সাথে ওই যেই টপিকে কোশ্চেন থাকবে শুধু ওই টপিকটা দেখবো। হ্যাঁ, আপনার যদি সময় থাকে আপনি পড়তে পারেন, আপনি তো জ্ঞান আহরণ করতে তো সমস্যা নাই। হ্যাঁ আপনার যদি পারলে আপনার হ্যাঁ, আপনার যদি মানে সময় থাকে, এনাফ টাইম থাকে, আপনি পড়তে পারেন। আরেকটা জিনিস কিন্তু প্লাব, আইএলস, ওইটি, প্লাব ওইগুলো কিন্তু এক্সাম গুলো এক্সপেন্সিভ। তো ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে, আপনাকে কিন্তু আগ থেকে প্রিপারেশন, ফাইন্যান্সিয়ালি আপনাকে প্রিপারেশন নিতে আগ থেকে, এই জন্য বলছি যে আগ থেকে প্ল্যান করলে আপনি ফাইন্যান্সিয়ালি একটা প্রিপারেশন নিতে পারবেন। কারণ প্লাবে আমি জানি না আইএলস এর ফিস কত এখন, ওইটির ফিস অনেক, তারপরে আপনার এই যে প্লাব ওয়ান এর ফিস 239 প্লাব ওয়ানের জন্য। আপনি একবার ফেল করেন আপনার আরো বাড়তেছে, এই জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়াটা উচিত। তারপরে আপনি যেমন কোয়েশ্চেন ব্যাংক গুলো কোনটা আছে 40 পাউন্ড, 20 পাউন্ড, 50 পাউন্ড। সো এগুলো তো আপনার একজন ইন্টার্নিং নতুন ডাক্তারের জন্য অনেক পয়সা, ঠিক আছে। তারপরে প্লাব 2 এর জন্য আপনাকে ইউকে আসতে হবে, ইউকে আসার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে, অ্যাপ্লিকেশন ফিজ আছে, পরীক্ষার ফিজ আপনার 875। তারপরে আপনাকে মাস্ট কোর্স একটা জয়েন করতে হবে, ঠিক আছে, একাডেমিতে জয়েন করতে হবে, ওইখানে কোর্সের ফি আছে। এখানে আসার পরে আপনার মিনিমাম 6 মান্থের একটা, এই যে পার মান্থ অ্যাটলিস্ট 600 পাউন্ড যাবে। সো 6 মান্থ ইন্টু 600, 3600 পাউন্ড, অ্যাবাউট 4 লাখ টাকা। সো মোটামুটি 10 লাখ টাকার মতো একটা ব্যবস্থা আপনাকে করতে হবে, ঠিক আছে। আপনি যদি ফেল্টে, তারপরে যে রিটার্ন টিকেটের ব্যবসা আছে, ব্যাপার স্যাপার আছে, বিমানে আসবেন, তারপরে এপিক ভেরিফিকেশন, এগুলো ফিজ আছে। আপনার জিএমসি থেকে, আপনি যখন বাংলাদেশ বিএমডিসি থেকে আপনার এই গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট, ওইগুলো ওই সময় পয়সা দিতে, আমাদের সাথে সবকিছুতে পয়সা দিতে, ফিজ দিতে হবে। তো এগুলো, এই জন্য ফাইন্যান্সিয়ালি আপনাকে আপনার স্টেবিলিটি থাকতে হবে। প্রথম থেকেই মানে আমি আইএলটিএস বা ওইটি দিব তখন থেকে আমার একটু ফাইনান্সিয়ালি নিজেকে প্রিপেয়ার রাখতে হবে, ওগুলা প্রিপেয়ার তো রাখতে হবে। মানে ওরকম ফিসের একটা ব্যাপার আছে যে হ্যাঁ। অনেকে হয়তো জানে না এই ব্যাপারে যে এটা একটু কস্টলি বা সেটা। তারপরে স্যার আমরা প্ল্যাবের প্রিপারেশন নিলাম, নিয়ে প্রথমে যেটা সেটা হচ্ছে প্ল্যাব 1। আপনি হ্যাঁ, প্রথমে প্লাব। যেটা বললেন যে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করলাম, করে হচ্ছে যেটা আমরা সবকিছু দুইটা বই সাথে নিয়ে একসাথে অ্যাসোসিয়েটেড সবকিছু করে আমরা তাহলে প্ল্যাব 1 এ অ্যাপিয়ার করলাম তখন। স্যার প্লাব ওয়ান প্ল্যাব কিন্তু 1 আপনি, এর সরি বলেন, সরি বলেন। হ্যাঁ, না স্যার সমস্যা নেই স্যার। প্ল্যাব 1 এর তাহলে আমাদের পরীক্ষার প্রসিডিউরটা কি, ওটা কি সিঙ্গেল বেসড কোশ্চেন থাকে? এ সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন। ওকে, আপনাকে হয়তো একটা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের মধ্যে দিল ধরেন পাঁচটা আনসার থাকবে, ঠিক আছে। পাঁচটার মধ্যে হয়তো 1, 2, 3 মেবি রিজনেবলি কারেক্ট। ওকে, কিন্তু আপনাকে কিন্তু সিঙ্গেল বেস্ট, আপনাকে বেস্ট আনসারটা চুজ করতে হবে, ঠিক আছে। এখন আপনি হয়তো কাছাকাছি একটা আনসার চুজ করছেন, আপনার কিন্তু ওইটা কারেক্ট হবে না। তো আপনাকে সিঙ্গেল বেস্ট আনসারটা চুজ করতে হবে। এবং এই জন্য আপনাকে এই যে বললাম একটু আগে যে বেশি বেশি প্র্যাকটিস করতে, প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি প্র্যাকটিস করেন, মক টেস্ট দেন, তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে। কোয়েশ্চেন গুলো অনেক সময় অনেক লম্বা থাকে, লম্বা থাকার সমস্যা হয় কি যে আপনাকে পড়তে একটা প্রবলেম হয়। যেমন আমি একটু যদি হিন্টস দিই আপনাকে, যেমন কারো বললো যে 65 ইয়ার ওল্ড, সাডেন সিভিয়ার অনসেট অফ চেস্ট পেইন, আপনাকে আর কিছু পড়ার দরকার নাই। 65 7 সিভিয়ার অনসেট অফ চেস্ট পেইন, রেডিয়েট টু ডু নেক অ্যান্ড লেফট আর্ম। আপনাকে কিন্তু মোস্ট কমন কোয়েশ্চেন গুলো দিবে, মানে সিনারিও দিবে। হয়তো 10% কোয়েশ্চেন থাকবে অ্যাটিপিক্যাল, হয়তো 5% পিপল উইল নো দিস আনসার, বা 80% কোয়েশ্চেন এভরিওয়ান শুড নো, এভরিওয়ান শুড হ্যাভ গুড নলেজ, ঠিক আছে। তখন আপনাকে এমন কোয়েশ্চেন দিলে তখন আপনাকে কিন্তু পুরো কোয়েশ্চেনটা পড়ার দরকার নেই, আপনাকে বুঝে গেছেন যে এটা এসিস, অ্যাকুট করোনারি সিনড্রোম, ঠিক আছে। তো হয়তো আপনাকে যদি বলে যে এইটার হোয়াট ইজ দ্য নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট, কল 999, এই ক্ষেত্রে সেটা কল 999, গো টু হসপিটাল, ঠিক আছে। আপনাকে হয়তো বলতে পারে যে হোয়াট ইজ দ্য বেস্ট নেক্সট বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, তখন আপনাকে বলতে হবে যে ইফ ইউ হ্যাভ জিটিএন স্প্রে, ইউ নিড টু ইউজ জিটিএন স্প্রে এন্ড অ্যাসপিরিন, ইফ ইউ টেক 300 অ্যাসপিরিন স্ট্রেট অ্যাওয়ে, ঠিক আছে। দুইটা জিনিস কিন্তু, একটা বলছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট। আপনার দুইটা, এই যে সিম্পল জিনিস, এইগুলো কিন্তু খুব, এই জন্য আপনাকে খুব কনসেন্ট্রেশন রাখতে হয় সিম্পল ওয়ার্ড গুলোর জন্য। এই জন্য আইএলসটা এবং ওইটিটা ইম্পর্টেন্ট, আপনাকে ফ্যামিলিয়ারাইজেশন করতেছে যে ওই এই ট্রিকি সিচুয়েশনে আপনার কি করতে হবে, ঠিক আছে। আমি যদি একটা কোয়েশ্চেন আপনাকে রিড করি,
Okay, for example, a 65-year-old man present with painless hematuria. Okay, IVU is normal, prostate is mildly enlarged and mild frequency. What is the most appropriate next step? A, ultrasound abdomen. B, flexible cystoscopy. C, MRI. D, nuclear imaging. E, PSA. So what's the main, what they want from this question, appropriate next step? ঠিক আছে? So he's got painless hematuria. He's 65. আমাদের এখানে UK guideline হলো anybody above 60, if they have painless hematuria, you should refer them urgently. 2-week rule. It's called 2-week rule. Means anybody you suspect cancer, you need to refer them to hospital within 2 weeks. And in 2 weeks, will they do was the most when someone have painless hematuria, most likely they're going to have bladder cancer. For this, most appropriate examination is flexible cystoscopy. They can assess the bladder. So it's very simple. এখন আপনি যদি বলেন না আমরা বাংলাদেশে হয়তো বলবো আমি এমআরআই করবো, দেখো প্রস্টেটে কি কিছু আছে কিনা, না আপনার এই ব্লাডারে কিছু আছে, কিডনিতে কি আছে বা সিটি স্ক্যান একটা করুন। এখানে আপনাকে NHS যে কাজ করে, NHS বাজেট কিন্তু খুব বিশাল একটা বাজেট, 240 বিলিয়ন, আমাদের দেশের হোল বাজেটের চেয়ে কয়েকশো গুণ বড়, ঠিক আছে। কিন্তু আমাদেরকে এবং কস্ট এফেক্টিভ থাকতে হবে। ওনারা দেখতে চাই যে আপনি আপনার থিঙ্কিংটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আপনি করতে পারেন এমআরআই, সিটি স্ক্যান, এভরিথিং প্রাইভেটলি, আপনার পয়সা আছে, আপনি এসব কিছু করেন। কিন্তু আপনি যখন NHS আপনাকে করতে হবে, আপনাকে দেখতে হবে দিস ইজ কস্ট এফেক্টিভ এবং আই এম ডুইং দ্য অ্যাপ্রোপ্রিয়েট থিং। আদার থিং, you are not doing harm to the patient. If someone, you are exposing someone to unnecessary radiation for CT scan, MRI, you are doing harm. You are not doing good for them. Am I right? So do not harm the patient, and you have to cost effective and most beneficial, most effective. This is important. I hope it's explained simple thing. জি স্যার, অসংখ্য ধন্যবাদ। সবার একটু হলো আইডিয়া হয়তো হয়েছে যে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে। সবচেয়ে বড় যেটা মনে হলো যে ওদের স্পেসিফিক গাইডলাইনটা, আর ওরা মনে হয় ভালো অনেক স্পেসিফিক ওয়েতে কাজ করে, শুধু তো আমার হার্ম বা কোনো করার দরকার নেই, যতটুকু আমার দরকার আমি ততটুকুই করব। কিন্তু আপনাকে তো রিজিড থাকতে হবে না যে আমি এই গাইডলাইনটি ফলো করব। মানে আপনার যদি ব্যাকআপ থাকে যে আই ডিডন্ট ফলো দিস গাইডলাইন বিকজ আই থট পেশেন্ট হ্যাড দিস ওয়ান। ওকে, ফর এক্সাম্পল আমাদের এখানে বল ক্যান্সারের গাইডলাইন হলো গিয়ে কারো যদি আপনার অ্যাবভ 60 আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমা থাকে, ওদেরকে 2 উইকস এর ভিতরে হসপিটালে পাঠাতে হবে টু রুল আউট কোলোরেক্টাল ক্যান্সার, ঠিক আছে। এখন কেউ যদি 55 আসে এবং আমার মনে হইতেছে না ওর হয়তো মানে বিকজ ও ওয়েট লস করতে আরো কিছু প্রবলেম আছে, ওর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমা নাই, তো আমি মনে করতেছি ওর ক্যান্সার, আমি কিন্তু রেফার করতে পারবো। কিন্তু এই জন্য আপনি ডক্টর, আপনি নট রোবট, ঠিক আছে। বিকজ রোবট তো বা কম্পিউটার আপনাকে যেটা সেট আপ করে দেবেন ওই অনুযায়ী কাজ করবে, কিন্তু বিকজ ইউ আর এ হিউম্যান বিং, ইউ হ্যাভ গট নলেজ এন্ড ইউ ক্যান থিঙ্ক দ্য অল্টারনেটিভ, ঠিক আছে। So this is the difference between the, like we have lots of nurse practitioner, they just rigid with their guideline because they don't have the vast knowledge like doctors. So sometimes they struggle, they go to doctor to have more advice or information. ঠিক আছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের প্ল্যাব 1টা আমরা কিভাবে অ্যাপিয়ার করলাম। স্যার প্ল্যাব 1এও তো মোটামুটি পাস করার জন্য রিকোয়ারমেন্টটা কি, মানে কত পার্সেন্ট মার্কস বা কেমন এটা, বা এটা কতবার দেওয়া লাগতে পারে, এমন জিনিসগুলো যদি একটু বলতেন। ইউকেতে মোস্ট এক্সাম প্লাব 1, প্লাব 2 বলেন, MRCP বলেন, MRCS, MRCGP, আপনি এভরি এক্সাম ম্যাক্সিমাম 4 টাইম। স্পেশাল কনসেশন নট প্লাব, আদার এক্সাম দে গিভ 5 টাইমস। ওকে, আপনার যদি যে ক্লিনিক্যাল কি বলে আপনার ট্রেনার, তারপরে আপনার সুপারভাইজার, ক্লিনিক্যাল সুপারভাইজার, এডুকেশন সুপারভাইজার, ওরা দিয়ে এগ্রি থাকে না দিস ডক্টর ওয়াজ গুড বা somehow he failed, can you if they write to the membership college, like RCGP or Royal College of Physician or Royal College of Surgeon, they can give them another special chance. But for PLAB 4 times, PLAB 1 4 times, PLAB 2 4 times. And most important thing, within 2 years of passing your IELTS or OET, you have to pass your exam. Okay, otherwise আপনার ওইটা এক্সপায়ার হয়ে যাবে, আপনার আগে আবার ওই গো ব্যাক টু প্যাভিলিয়ন, আবার জিরো থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, এই জন্য আমি বলতেছি যে আপনি সময় নেন,
ভালো করে পড়েন। আপনার পয়সা একটা ফাইন্যান্সিয়াল একটা দিক আছে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল আপনি একবার ফেল করলে অনেক পয়সা যাইতেছে, ঠিক আছে। তো আপনি সময় নিয়ে ভালো করে পড়েন, ভালো করে প্রিপারেশন নেন, তারপর পরীক্ষা দেন। হুট করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া আমি মনে করি এটা ঠিক না। তারপরে আপনি আপনার একটা চান্স লুজ করতেছেন, ঠিক আছে। আর তারপরে এখন তো মাশাআল্লাহ, আগে তো বাংলাদেশে ছিল না সেন্টার, এখন বাংলাদেশে আছে। তারপর অনেক ডাক্তার কিন্তু মানে আইএলটিএস ওইডি পাস করতেছে ইদানিং, এবং ওনারা আমার একটা বাগনা উদ্যোগ পাস করছে গত সপ্তাহে, আই থিঙ্ক ওইডি পাস করছে। ও বাংলাদেশে সিট পায় না, ও ইন্ডিয়াতে বুকিং দিছে, ঠিক আছে। তো অনেকে দুবাইতে বুকিং দিছে। তো এরকম আর কি। তখন তো আপনার ওই আরো এক্সট্রা খরচ, আপনি ইন্ডিয়াতে যাইতে হলে আপনার ফ্লাইটে বা যেভাবে যান একটু খরচ আছে, আপনি দুবাইতে গেলে খরচ আছে। তো আপনাকে রিয়েলিস্টিক হতে হবে, আপনাকে সিনসিয়ার হতে হবে, হার্ড ওয়ার্কিং হতে হবে। আপনি যদি দেখা দেখি আর শোনাশুনি আমি এটা শুরু করলাম বা আমি করলাম, কোনো দরকার নেই। এবং এগেইন আপনার ফ্যামিলি ডাইনামিক দেখতে হবে, আপনার ফ্যামিলি কি, আপনি চলে গেলে আপনার ফ্যামিলির উপর কোনো প্রভাব পড়বে কিনা না। তারপর আপনার যদি ম্যারিড থাকেন অথবা আপনার যদি কারোর সাথে রিলেশন থাকে, আপনার মানে আদার হাফ কিরকম দেখতেছে, আপনার সাথে যাবে কি যাবে না, বিভিন্ন বিষয় আছে, ঠিক আছে না। ওইগুলি বিবেচনা করে আগ থেকে প্রিপারেশন নিলে ভালো হয়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, প্ল্যাব 1 কমপ্লিট করার পরে আপনি যেটা বলছিলেন যে প্ল্যাব 1 এর ক্ষেত্রে আসলে একটা সেন্টারের ব্যাপার থাকে যে আমরা কোথা থেকে দিতে পারবো, ওদিকে একটা কষ্ট আছে, সবকিছু মিলিয়ে মোটামুটি 4 বারের মতো আমরা দিতে পারছি। 4 বারের পরে আমার আবার শুরু করতে হবে, মানে আবার ফার্স্ট থেকে অ্যাপিয়ার করতে হবে। দ্যাটস রাইট। অনেক সময় কিন্তু আবার আমি জানি একটা স্পেশাল কেস, ও ছেলেটা বেশ কয়েকবার করছে, তারপর ওর রেজিস্ট্রেশন দেয় নাই। ও প্লাব পাস করছে কিন্তু রেজিস্ট্রেশন দেয় না, কারণ ওরা বলছে যে না, তুমি অনেকবার ট্রাই করছো, ঠিক আছে, উই ডোন্ট হ্যাভ কনফিডেন্স অন ইউ। তারপর ওই ছেলেটা আয়ারল্যান্ডে চলে গেছিল, আয়ারল্যান্ড থেকে তার প্র্যাকটিস করে তারপর আবার এই গেতে ফিরে আসছে, আয়ারল্যান্ড করছিল। আর ওই যে আপনি একটু আগে বলছিলেন যে মার্কিং এ হচ্ছে 5টা মানে আসে যে আমি এত পার্সেন্ট মার্ক বা এরকম একটা এভারেজ মার্ক থাকলে আমি হচ্ছে এভারেজ মার্ক, ওইটা ডিপেন্ড করে ওই দিনের এক্সামিনিজ উপরে। ধরেন ফর এক্সাম্পল আপনার ব্যাড লাক, ওই দিন সবাই খুব ভালো করলো, তখন আপনার ওরা কিন্তু মেন মার্ক দিয়ে এটা করে, ঠিক আছে। ওই দিন ওই পেপারের উপরে এটা মেন মার্ক হবে। ধরেন ফর এক্সাম্পল মেন মার্ক আসছে 62%, হ্যাঁ, হয়তো বেস্ট মার্ক যে স্কোর করছে হয়তো 89% পাইছে, ঠিক আছে। লোয়েস্ট মার্ক আছে 35%, ঠিক আছে। তখন ওরা মেন মার্কটা করছে 62%, তখন আপনাকে ওইটা এভারেজ মার্ক ফর পাস মার্ক, তখন আপনাকে ওই মার্কটা পেতো। কিন্তু ওই তো দেখা যাচ্ছে ওই দিন এক্সামটা খুব হার্ড হয়েছে এবং সবাই খুব খারাপ করছে, তখন আপনার মেন মার্কটা কমে যাবে, তখন হয়তো আপনার চলে আসছে 56%, ঠিক আছে। ওইটা কিন্তু গদবাদা কোনো নিয়ম নাই যে আপনি 75%, 80%, 65%। আপনার ডিপেন্ড করে ওই দিনের কোয়েশ্চেনের উপরে, ওই দিনের যারা স্টুডেন্ট বা ডক্টর যারা পরীক্ষা দিয়েছে ওনাদের পারফরমেন্সের উপরে আপনার ওই এই পাস রেটটা। এই দেশে যে আপনার যেমন প্লাব 2 বলেন বা MRCGP এক্সাম বলেন বা MRCP MRCS এক্সাম বলেন, সব এক্সাম গুলো কিন্তু ওরা মেন মার্কের উপরে নির্ভর করে, ডিপেন্ড করে। তারপরে ওইখানে কিন্তু মিক্সচার অফ কোয়েশ্চেন থাকে, আপনাকে মেডিসিন থেকে করবে, সার্জারি থেকে করবে, গাইনিওপস থেকে করবে, ডার্মাটোলজি থেকে করবে, পেডিয়াট্রিক থেকে করবে, সব জায়গা থেকে কোয়েশ্চেন থাকবে, কিছু কিছু কোয়েশ্চেন। তো মেইন বাল্ক অফ দ্য কোয়েশ্চেন আসবে আপনার মেডিসিন থেকে, মেডিসিন সার্জারি থেকে, বা সব জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। এই জন্য আমি বলছি যে প্লাব ব্লু প্রিন্ট, যেটা ওইটা প্রিন্ট আউট করলে আপনি পুরো একটা ধারণা পাবেন, ঠিক আছে। যদি মানে যাদের ইচ্ছা আছে মানে প্লাব দেওয়ার ভবিষ্যতে, আমি সবাইকে অ্যাডভাইস করবো আপনারা ওই যে আজকে জিএমসি ওয়েবসাইটে যাবেন, গিয়ে ওইগুলো একটু দেখবেন, একটু আইডিয়া পাবেন। আপনাকে নিজে গাঁটলে একটু ইন্টারেস্ট লাগবে, নিজে একটু কষ্ট করলে আপনার একটা ইন্টারেস্ট লাগবে। সবকিছু যদি আপনাকে মুখে তুলে দেয় তাহলে আপনি ওইটার কি বলে ফায়দাটা বুঝবেন না, ঠিক আছে, কষ্টটা বুঝবেন। আপনি যদি নিজে কষ্ট না করেন তাহলে আপনি ওইটা ফ্রুটফুল হবে না, ঠিক আছে। আর কোয়েশ্চেন যদি বলি, কোয়েশ্চেন কিন্তু ওরা ভ্যারাইটিস কোয়েশ্চেন করে, যেমন আপনার অ্যাকুইট প্রেজেন্টেশন, ওই যে বললাম SES অথবা অ্যাকুইট এক্সারভেশন অফ অ্যাসমা, ঠিক আছে, নিউরোলজিক্যাল সিম্পটম লাইক সামওয়ান হ্যাজ সিজিএস, ঠিক আছে, someone has a diabetic kidney, সলভ করলেই তো প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া চলে আসবে যে কি কি টাইপের প্রশ্ন আমার থাকছে। হ্যাঁ, লাইক ডায়াবেটিক কিটোসিডোসিস, ওইগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে। তারপর আর আসছে ক্রনিক ডিজিজ নিয়ে, লাইক হাইপারটেনশন, হাউ ডু ম্যানেজ হাইপারটেনশন, COPD, asthma, diabetes, okay, arthritis, gout, psoriasis, eczema,
all these chronic diseases, they can ask you a question. They will ask you about that. How do you diagnose certain disease? What type of investigation you do? How do you manage? How do you interpret result? ঠিক আছে, তারপর আপনাকে ইসিজি দিতে পারে, একটা ইসিজির diagnosis কি আপনার হিস্ট্রি দিবে, 55-year-old gentleman come with sudden onset chest pain. What is the diagnosis? ঠিক আছে, from this ECG. Or someone come with short of breath. What is the diagnosis from the ECG? ঠিক আছে, একটা হিস্ট্রি দিয়ে আপনাকে ইসিজি দিবে। আপনাকে হয়তো রেটিনা, চোখের রেটিনার কিছু পিকচার দিবে, বলবে যে ওইটা কি ডায়াবেটিক রেটিনোপ্যাথি or hypertensive retinopathy, ওইগুলো আপনাকে দেখতে হবে। ঠিক আছে, তারপর এক্সরে একটা দিতে পারে, চেস্ট ইনফেকশন, নিউমোথোরাক্স, তারপরে অ্যাবডোমিনাল এক্সরে দিতে পারে, অবস্ট্রাকশন এক্সরে দিতে পারে। ঠিক আছে, ওইগুলা। তারপরে আপনাকে একটা সিটি স্ক্যানের রিপোর্ট দিতে পারে, আপনাকে ব্লাড রেজাল্ট দিতে পারে। ঠিক আছে, আপনাকে ইন্টারপ্রিট করতে হবে, কারণ আপনি ওই যে বললাম আগে যে আপনাকে দেখতে চায় ওরা যে আপনাকে অ্যাপ্লিকেশন অফ নলেজ। They don't want to know how many causes of clubbing you know. They want to know how do you apply your knowledge. Okay, so they want to know what did you learn and how do you apply your knowledge to interpret this blood result, to interpret this X-ray, interpret this ECG. ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার তাহলে মোটামুটি আমরা প্ল্যাব 1টা কমপ্লিট করে ফেললাম, এরপরে প্ল্যাব 2 এর আমার প্রসিডিউরটা কি? প্ল্যাব 2 এর জন্য আমার কি কি লাগছে বা কিভাবে আমি আগাতে পারি? Okay, so PLAB 2 টা হলো গিয়ে OSCE based exam, and this is based in UK. আপনি আর কোথাও এক্সাম নিতে পারবেন না, UK তে পরীক্ষাটা হবে। ঠিক আছে, সো এখানে থাকে OSCE তে 18 স্টেশন থাকে। ঠিক আছে, পরীক্ষার জন্য এভরি স্টেশন হ্যাভ 8 minutes, and between স্টেশন, একটা স্টেশন থেকে যখন আরেকটা স্টেশনে যাবেন তখন আপনার 1.5 মিনিট আপনার গ্যাপ, বিরতি থাকবে। ঠিক আছে, and তারপর দুইটা স্টেশন আপনার রেস্ট স্টেশন বলে। ঠিক আছে, আপনি বিটুইন হয়তো 9 আফটার 18 স্টেশন তো হয়তো আপনাকে এভরি 6 স্টেশন একটা ব্রেক দিলে, 6 স্টেশন আপনি এই যে 8 মিনিট একটা ব্রেক পাইলেন, তারপর another 6 স্টেশন আর 8 মিনিট ব্রেক পাইলেন, তিনটা ভাগে ভাগ হলো 6 6 6 18 স্টেশন হয়ে গেল। ঠিক আছে, it quite intense, 3 hours 10 minutes. That's why I advise earlier that this is important to practice with your colleague, with your peer, and also to enroll in academy. So আপনি একটা একাডেমিতে এনরোল করলে আপনি ওইখানে কিছু নতুন ফেস পাবেন, ওদের সাথে প্র্যাকটিস করতে পারতেছেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি ওইখানে ম্যানিকিন আছে, ম্যানিকিন গুলো আপনার দেখতে, পরীক্ষা করতে পারতেছেন। মানে স্লাইড আছে, ওইখানে আপনার ওই যে রেটিনার পিকচার দেওয়া আছে, ওইগুলো দেখতে পারতেছেন। আপনার প্রোস্টেট এক্সামিন করতে পারতেছেন, বায়োমিনাল এক্সামিনেশন করতে পারতেছেন। আপনি যেমন ওরা দেখে আপনার কি পরীক্ষার আগে আমি গিয়ে ওখানে ওগুলা করার সুযোগ পাবো? অফ কোর্স আপনি যখন প্লাব 1 পাস করবেন, সাথে সাথে যেদিন পাস করবেন ওই দিন ওই সাথে কম্পিউটারে বসেই আপনি, কারণ সাথে সাথে আপনি হয়তো সিট আপনি বুঝতে পারবেন যে মানে খুব তাড়াতাড়ি কিন্তু সিটগুলা মানে রান আউট হয়ে যাবে, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি উইথিন মিনিট, as soon as you get the result, straight away, doesn't matter what you're doing, where are you, just open your internet, open your account and book your appointment straight away. ঠিক আছে, তারপরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, ভিসার জন্য অ্যাপ্লাই করে, প্লাব ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে আপনি ইউকেতে আসবেন। আসার আগে আপনি বললাম আপনি নিজেই গুগল করলে পাবেন, বা আমাদের পার্সোনালি কিছু একাডেমির চিন্তা ভাবনা আছে, ওইগুলো আপনি যোগদান করতে পারেন। ঠিক আছে, তো আসার পরে এইখানে আপনি আরো যে বললাম অনেক আরো ডাক্তার পাবেন, ওনাদের সাথে প্র্যাকটিস করলেন। ওই প্র্যাকটিস মেক পিপল পারফেক্ট। আপনি তো বাংলাদেশে হয়তো আমি জানি না এবিজি করে কিনা, না এবিজি করতে বলবে, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, আপনাকে আর্টারি থেকে কিন্তু রেডিয়াল আর্টারি থেকে, তো ওইটা তো আমাদের দেশে মনে হয় না খুব বেশি করা হয়। আপনাকে এখানে কিন্তু F1 F2 আপনাকে এভরিডে যতক্ষণ ওয়ার্ডে আছেন করতে হবে, আপনি বলবো ওইটা করতে, কারণ আপনি কোনোদিন প্র্যাকটিস না করেন ওইটা কিন্তু মেডিকেল থেকে আপনি নিতে পারবেন না। আইভি ক্যানিলেশন আপনি যদি না করেন আপনি মানে এখানে করতে পারবেন না। ঠিক আছে, তারপরে সিম্পল এক্সামিনেশন লাইক CVS examination, respiratory examination, abdominal examination, joint examination, ওই যে বললাম আগে রেটিনার আই এক্সামিনেশন, আপনাদের রেটিনার একটা ম্যানিকিনের মধ্যে থাকবে রেটিনার পিকচার, আপনাকে একদম আপনার ইয়ার এক্সামিনেশন। কারণ আপনি ফর এক্সাম্পল আপনি 45 ডাক্তারের পরীক্ষা দিতেছে, এখন 45 ডাক্তার যে একজন ওই পেশেন্টের কানের মধ্যে শুধু গিয়ে দেখে তাহলে ওর অবস্থা খারাপ, এই জন্য ওর ম্যানিকিন রাখে। ঠিক আছে, আই এর জন্য ওই স্লাইড গুলো রাখে, যাতে মানে আপনি গিয়ে। তাহলে আমি প্র্যাকটিস গুলো করার জন্য কতদিন সময় পাবো? ইটস ডিপেন্ড করে আপনি মানে কতদিন পরে আপনার এক্সাম। সো আমি বলবো মিনিমাম 3 months,
সাম পিপল টেক 6 মান্থ, ঠিক আছে? 3 মান্থস আইডিয়াল। আপনি যদি প্লাব 1 এ ভালো করে প্রিপারেশন নেন, প্লাব 2 টা কিন্তু আপনার নলেজটা ওইখানে, আপনার নলেজ টেস্ট কিন্তু হয়ে গেছে, আপনি অলরেডি পাস করে ফেলছেন, আপনার নলেজ আপ টু ডেট এডুকেট। প্লাব 2 টা দেখতেছে আপনি ওই নলেজ অ্যাপ্লিমেন্ট করতে পারতেছেন, অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না। আপনি কি সেফ ডক্টর, ওকে? আপনার কমিউনিকেশন কিরকম, ওইটা আসতেছে আমি পেশেন্টের সাথে। আপনি কি as a in a UK are you able to work as a level of UK doctor? That's they want to see, okay? You know all this, arrangement, ঠিক আছে? তো স্যার আমি যে যাচ্ছি, মানে আমি প্ল্যাব 1 এ পাস করে গেলাম, তারপরে আমি সাথে সাথে গেলাম ইউকে তে, আর সেখানে যে আমার যাওয়াটা প্লাস ওখানে যে আমার থাকা, সব কস্ট তো নিজেরই? হ্যাঁ, সব কস্ট নিজেরই। আমি তো আগে বললাম যে আপনাকে অ্যাটলিস্ট এভরি মান্থ 600 পাউন্ড লাগবে আপনার রুম ভাড়া, খাওয়া সহ, ঠিক আছে? আপনার আপনি যে ক্লাব একাডেমি, এনি একাডেমিতে আপনি জয়েন করেন, একাডেমি ফিজ 800 পাউন্ড, 700 পাউন্ড, 900 পাউন্ড, ভেরিজ, এক একজন এক রকম চার্জ করতেছে, ঠিক আছে? তারপরে আপনার ওই যে কমিউনিকেশনের জন্য আপনার যে লন্ডনে থাকেন, আপনার আন্ডারগ্রাউন্ডে বা বাসের একটা ভাড়া আছে, ওইটা দিতে হবে আপনাকে, ঠিক আছে? তারপরে আপনার মক টেস্টে অনেক সময় আছে, অনেকে ওই যে ফিজের মধ্যে মক টেস্ট গুলা ইনক্লুড করে ফেলে, বা আপনি যদি ধরেন হয়তো বলছেন আমি শুধু কোর্স করবো, তারপরে মক টেস্ট আলাদা পয়সা দিতে হয়, ঠিক আছে? ওইগুলা তারপরে আপনার যখন ফিজগুলো কি একবারে দিতে হয় নাকি মান্থলি পে করতে হয়? না, ওইগুলা তো আর একসাথে দিতে হবে, একসাথে দিতে হবে, একসাথে দিতে হবে। সো এই জন্য কোয়াইট এক্সপেন্সিভ বা ইটস ফ্রুটফুল। আপনি যদি ফ্রুটফুল মাসের মতো যদি আমার থাকা লাগে, তাহলে তো আমার ভালোই একটা কস্ট ওরকম হাতে নিয়ে তারপর আপনাকে কিন্তু 6 মান্থের আইটেম ইয়ে নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। আপনি যে একবারে পাস করবেন এটা কিন্তু গ্যারান্টি নাই, ঠিক আছে? তো এই জন্য আপনাকে মিনিমাম 6 মান্থের ইয়ে প্রিপারেশন নিতে হবে আপনাকে। কিন্তু লুক, আপনাকে প্রিপেয়ার হতে হবে কিন্তু ওয়ার্ডস এর জন্য, হোপিং ফর দ্য বেস্ট, কিন্তু প্রিপেয়ার হতে হবে ওয়ার্ডস এর জন্য। আপনি যদি প্রিপেয়ার হন, মানে মনে করেন যে আপনি একবারে পাস করবেন, আপনার এটা ভুল দাও না, তখন কিন্তু আপনার হিতে বিপরীত হবে, আপনার কিন্তু অনেক সাইকোলজিক্যালি আপনাকে অনেক ড্যামেজ করে ফেলবে, ঠিক আছে? আপনি আমি তো আশা করলাম পাস করে ফেলবো, পাস করে না, হাই উতাস বেড়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপনাকে এটা মানতে হবে যে এটা একটা কঠিন এক্সাম, এবং আপনার ল্যাঙ্গুয়েজে না, এটা একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আপনি এক্সামটা দিতেছেন, কমপ্লিটলি ডিফারেন্ট সিস্টেম। আপনি যেভাবে ট্রেন হয়েছেন এর চেয়ে কমপ্লিট ডিফারেন্ট সিস্টেমে এক্সামটা হচ্ছে, এবং আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা, ঠিক আছে? এবং আপনি খারাপ করতে পারেন, আমি জানি অনেক 3বার 2বার দিছে, অনেক আমার পরিচিত, আমার জুনিয়র পাস করছে। এটা জিএমসি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কয়বারে পাস করছেন, ঠিক আছে? আপনি পাস করছেন, আপনার জিএমসি সার্টিফিকেট পাবেন। আপনি কয়বারে পাস করছেন ওইটা কিন্তু আপনার ডিগ্রিতে লিখা থাকবে না, ঠিক আছে? মেইন ইম্পর্টেন্ট থিংস, আপনি পরীক্ষা পাস করছেন, দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা জিনিস, একজন আরেকজনকে হেল্প করবেন, উই নিড টু স্প্রেড দ্য নলেজ। আমি দেখছি অনেকে হিংসাহিংসি করে, বা অনেকে একটা জিনিস জানলে আর একটা ফ্রেন্ড বন্ধুরে জানাইতে চায় না, এটা ঠিক না। কিন্তু আল্লাহ আমাদের রিজেক্ট দিয়ে দিছে, আমরা আমাদের যার যেভাবে বাঁচবো বাঁচা এটা হবে, কিন্তু আমি যদি নলেজটা শেয়ার না করি, তাহলে কিন্তু আরেকজন শিখতে পারতেছে না, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি একজন বেস্ট সার্জন হলেন, ঠিক আছে? এখন আপনি যদি এই আপনার সার্জিক্যাল নলেজটা আপনার যে স্টুডেন্টের কাছে যদি আপনি স্প্রেড না করেন, তখন আপনার যখন সমস্যা হবে, তখন তো বেস্ট সার্জন পাবেন না আপনার অপারেশন করার জন্য, ঠিক আছে? আপনার ডাক্তার, আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজনের, আপনি ইউ আর নট অ্যালাউড টু ডু এনি সার্জারি, ইউ আর নট অ্যালাউড টু ডু ট্রিটমেন্ট। তখন আপনার ফ্যামিলিকে ট্রিট করার জন্য একজন ভালো ডাক্তার দরকার, ঠিক না? তো ভালো ডাক্তার পাইতে হলে কি আপনাকে তো ওদেরকে ট্রেন করতে হবে। তো দিস ইজ ইম্পর্টেন্ট, নলেজ ইজ পাওয়ার, ইউ নিড টু শেয়ার ইউর নলেজ, ওকে? আপনি যদি কোনো কিছু জানেন, ওইটা শেয়ার করতে হবে আপনাকে। শেয়ার না করেন, হিংসাহিংসি করেন, এটা কোনো মানে হয় না, ঠিক আছে? এই জন্য আমরা সব জায়গায় পিছিয়ে আছি, বাঙালিরা পিছিয়ে আছি, আমাদের হিংসা বিদ্বেষ এটা একটু বেশি, যে ওর হয়ে গেছে আমার হলো না, ওর লেখা ছিল, ও কষ্ট করছে, হয়ে গেছে। তোমার যখন রাইট টাইম আসবে, তোমার হবে, হয়তো তোমার জন্য সামথিং বেস্ট সামথিং বেস্ট ওয়েটিং ফর ইউ, ঠিক আছে? তো এটা আমাদের বুঝতে হবে, মানতে হবে, এবং একজন আরেকজনকে হেল্প করতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। প্ল্যাব 2 পাস না করা পর্যন্ত কি ওখানে এমনিতে জব বা কোনো প্র্যাকটিস বা কোনো কিছু কোনো সুযোগ নেই? যতদিন না পর্যন্ত আমি প্ল্যাব 2 পাস করছি, ততদিন পর্যন্ত আমাকে ওইটাই ট্রাই করে যেতে হবে?
again like আপনি যখন ক্লাব টু ভিসা আসবেন তখন তো আপনার ওয়ার্ক পারমিট নাই। এই দেশে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট না থাকলে আপনি ওয়ার্ক করতে পারবেন না। আপনার ওয়ার্ক পারমিট থাকতো, ফর এক্সাম্পল আপনার ফ্যামিলি আছে এখানে বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ আছে এখানে, আপনি ডিপেন্ডেন্ট ভিসায় আসছেন ফর এক্সাম্পল, বা আপনার মা বাবা আছে, আপনি ব্রিটিশ সিটিজেন, you can work, okay, you can work anywhere. There's lots of available job for doctors, lots of job are available for doctors, sorry. So but the problem is আপনার কোনো ওয়ার্ক পারমিট নাই। বা কিছু কিছু ডাক্তার আছে, ওনারা যেমন আমি আমার পরিচিত জুনিয়র কিছু ডাক্তার আছে, ওরা যখন ক্লাব 1 পাস করছে ওইসব ট্রেনিং সেন্টারেই ক্লাব 1 এর জন্য টিচিং করাইছে, ঠিক আছে, এবং কিছু আর্ন করছে সাপোর্ট করার জন্য। ওরা যখন ক্লাব 2 পাস করছে, রেজিস্ট্রেশন পাওয়ার আগ পর্যন্ত, জব পাওয়ার আগ পর্যন্ত ওই ট্রেনিং সেন্টারেই ক্লাব 2 এর জন্য টিচিং করাইছে, ঠিক আছে। সো দিস ইজ সামথিং ইউ ক্যান ডু, বা ইউ ক্যান ডু ক্যাশ ইন হ্যান্ড by it would be good work, like some distributing paper, or distributing menu, takeaways menu, restaurant menus, but it's very hard work, আপনি বাসায় যাইতে হবে, গিয়ে দরজায় নিয়ে বিলি করতে হবে, ওইরকম আর কি জব অনেকে করে। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম করে, কিন্তু আপনার বুঝতে আপনি অন্যান্য জব করে আমি ফাইন্যান্সিয়ালি বা এগুলা ক্যাশ ইন হ্যান্ড, আপনি কিন্তু অ্যালাউড নাই এগুলা করা, ঠিক আছে। আপনাকে যদি পুলিশে জিজ্ঞাসা করে বা আইডি দেখি, বা ফর এক্সাম্পল এরকম সাধারণত করে দিতে হবে, তখন আপনি দেখাইতে পারবেন না, আপনি অ্যালাউড না, ঠিক আছে। এই জন্য আমি বলছি ফাইন্যান্সিয়াল দিকটা ইম্পর্টেন্ট, আপনাকে ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার হয়ে আসতে হবে এদেশে। বা যাদের আত্মীয় স্বজন আছে এদের জন্য সুবিধা। আমাদের ফ্যামিলি এখানে ছিল, আমাদের আমরা কিছু বুঝি না সত্যি বলতে কি, কোনো খাওয়া দাওয়া থাকা ট্রান্সফার কোনো সমস্যা ছিল না, কিন্তু যাদের ফ্যামিলি থাকে না ওনাদের সমস্যা হয়ে যায়, ঠিক আছে। এদেশে কিন্তু মেইন সাপোর্টটা কিন্তু আপনার দরকার, অ্যাকোমোডেশন এন্ড ফুড, আপনার 500 to 600 পাউন্ড পার মান্থ যায়, কিন্তু এই পয়সাটা তো আপনাকে নিয়ে আসতে হবে দেশ থেকে, হয়তো আপনার নিজেকে আর্ন করতে হবে, ঠিক আছে। স্যার তাহলে মোটামুটি আমাদের প্ল্যাব 2 যদি আমরা কমপ্লিট করে ফেলতে পারি, সেটা মানে যতবারে যেভাবেই হোক, তারপরে আমাদের প্রসেসটা কি, মানে তারপরে ওখানে ওয়ার্ক পারমিট পাওয়া বা প্র্যাকটিসের ক্ষেত্রে তারপরে কিভাবে করা হয় জিনিসটা? আপনি যখনই আপনি ক্লাব 2 পাস করুন, আপনি অ্যাপ্লাই করবেন রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে, জিএমসি রেজিস্ট্রেশনের জন্য। তখন আপনার এর আগে কিন্তু আপনার এপিক ভেরিফিকেশন করাতে হয়, আপনার ওই সার্টিফিকেট, ওইগুলো জিএমসি থেকে আপনার গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট ওইগুলো আনতে হবে, সবকিছু রেডি করে আপনার ক্লাব 2 এক্সামের আগে কিন্তু ওইগুলো নিতে হবে। তারপর যখন আপনাকে ওরা রেজিস্ট্রেশন দিয়ে দিবে, তখন আপনি নিচেস ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি যে ফুল রেজিস্ট্রেশন পান, তখন আপনি ইউ ক্যান অ্যাপ্লাই ফ্রম ফাউন্ডেশন ইয়ার 2, বা আপনাকে ট্রেনিং পোস্ট পাইতে একটু সমস্যা হতে পারে, কারণ যারা নিউলি ট্রেন ডক্টর এই দেশে, ওরা প্রথমে আপনার F1 F2 তে চলে যাবে। যদি কিছু লেফট ওভার জব থাকে, ধরেন হয়তো কেউ ম্যাটারনিটি লিভে চলে গেছে, বা কেউ এদেশে কিন্তু আরেকটা স্ট্রেসের জন্য 23% ডক্টর এখানে ডক্টর হিসেবে কাজ করে না, ওরা জব ছেড়ে দেয়, তো অনেক জব খালি পড়ে যায়, থেকে যায়, তখন ওইগুলোতে বলে লাট জব বা লাস্ট জব। লাট মিন লোকাম অ্যাপয়েন্টমেন্ট ফর ট্রেনিং, অথবা লোকাম অ্যাপয়েন্টমেন্ট ফর সার্ভিস, ওকে। সো হোয়াট ডাজ ইট মিন, আপনার ওই ট্রেনিং দের মতোই আপনার পোর্টফোলিও সবকিছু থাকবে, কিন্তু আপনার ওইগুলা ট্রেনিং এ যে কাউন্ট হবে, কিন্তু আপনার ফর্মালি ইউ আর নো এ ট্রেনি ডক্টর, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? সো আপনাকে ইনফর্মালি আপনাকে সবকিছু আপনি সেম করতেছেন, কিন্তু আপনার এই পোর্টফোলিওটা একটু ডিফারেন্ট থাকবে, ঠিক আছে। আপনার ওই রকম একজন ক্লিনিক্যাল সুপারভাইজার থাকবে, ক্লিনিক্যাল এডুকেশনাল সুপারভাইজার থাকবে, তারা আপনার প্রোগ্রেস দেখবে, এভরি নাও এন্ড দেন আপনার সাথে বসবে, আপনার কিরকম হচ্ছে আপনার পোর্টফোলিও মেনটেন করবে, আপনাকে মিনি ক্যাক্স কেস বেস ডিসকাশন করতে হবে, সিবিডি করতে হবে, এক্সামিনেশন করতে হবে ওনাদের সামনে, রেজিস্ট্রার বা কনসালটেন্টের সামনে, ওনারা দেখবে আপনার প্রোগ্রেস কিরকম হচ্ছে, ঠিক আছে। তারপরে আপনার এন্ড অফ দ্য ইয়ার ওনারা বলবে যে ইউ আর কম্পিটেন্ট, সো you complete FY1 successfully or FY2 successfully, তাহলে আপনাকে F2 competent সার্টিফিকেট দেবেন। তারপরে কিন্তু আপনার ওইটা কি জন্য ইম্পর্টেন্ট, ওই সার্টিফিকেট যখন আপনি CT1, আগে কিন্তু এখন কিন্তু এই জিনিসটা সহজ হয়েছে, আগে কিন্তু আপনার ব্রিটিশ সিটিজেন বা ইনডিফিনিট লিভ না পাওয়া পর্যন্ত আপনাকে কোনো ট্রেনিং পোস্ট পাইতেন না, কিন্তু এখন আপনার ওই যে CT1 ফর মেডিসিন এ CT1 CT2, ফর সার্জারি ST1 ST2, ফর জিপি ট্রেনিং এর জিপি ST1, ওইগুলোতে আপনি ট্রেনিং মানে লোকাল গ্রাজুয়েটদের সাথে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আগে কিন্তু এই সুযোগটা ছিল না, আনটিল ইউ গট ইনডিফিনিট লিভ অর ব্রিটিশ সিটিজেনশিপ আপনি অ্যাপ্লাই করতে পারতেন, আপনি শুধু ওই যে লোকাম জব বা আপনার ওই যে ট্রাস্ট গ্রেড জব করে যাইতে হইতো, ঠিক আছে, ক্যারিয়ার প্রোগ্রেসটা একটু হল্ট হয়ে যাইতো। কিন্তু আপনার এখন কিন্তু ওই গত অক্টোবর থেকে এটা উইথড্র করে ফেলছে, এখন এনিবডি
from anywhere in the world they can apply for training post as long as you are competent. But again এখানে একটা জিনিস বলে থাকা ভালো যে যারা ব্রিটিশ সিটিজেন লোকাল গ্রাজুয়েট এবং ইউরোপিয়ান গ্রাজুয়েট তাদের কিন্তু জব দেওয়ার ক্ষেত্রে যেমন ফর এক্সাম্পল একটা পোস্ট খালি এখানে 3 জন ক্যান্ডিডেট আছে, আমি ব্রিটিশ সিটিজেন একজন ইউরোপিয়ান গ্রাজুয়েট আর আপনি বাংলাদেশ থেকে আসছেন, আমার থাকবে বেশি আনলেস আমি মানে ইন্টারভিউতে খুব খারাপ করি, যদি দেখে যে ওরা আমার অবস্থা খুবই খারাপ ইন্টারভিউতে তখন হয়তো আপনাকে নিয়ে নিবে, ঠিক আছে? এবং আর এই দেশে কিন্তু মানে যে হ্যাঁ এই দেশে কিন্তু ওই যে আমাদের দেশে যেরকম মামা খালু এরকম লাগে এরকম এই দেশে আপনার যোগ্যতা অনুযায়ী ঠিক আছে আপনার হয়ে যায়। তারপরে একটু লিংক লাগে, যেমন প্রথমে এই ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট এগুলো পাইতে একটু লিংক লাগে, যেমন জানাশোনা কনসালটেন্ট লাগে। আমি রিসেন্টলি কয়েকজনকে দিছি আমার ফ্রেন্ডদের সাথে আলাপ করে করে দিছি। তো আর এখন করোনার জন্য একটু সমস্যা পাইতে বা হয়ে যায়, তারপর হয়ে যায়। তারপরে এখানে আমাদের বাংলাদেশি মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, অনেক অনেক বড় একটা গ্রুপ আছে, ওনারা অনেক সময় হেল্প, অনেক আছে কনসালটেন্ট, অনেক আমাদের মধ্যে জিপি আছেন, ওনারা হেল্প করে। ঠিক আছে, জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে আমরা মোটামুটি ওয়ার্ক পারমিট জন্য অ্যাপ্লাই করলাম বা ওয়ার্ক পারমিট হলো, তারপর ওখানে যে আমাদের স্থায়ীভাবে যে একটা সিটিজেনশিপের ব্যাপারটা, এটা কিভাবে নেওয়া যেতে পারে? আপনার টায়ার 2 প্রসেসটা কি? হ্যাঁ, আপনি এই 2.5 years আই থিংক, আফটার 2.5 years আপনাকে যখন ভিসা দিবে, আপনার যখন 5 years হয়ে যাবে এই দেশে থাকছেন কাজ করছেন, তখন আপনাকে ইনডেফিনিট লিভ টু রিমেইন, এটাকে সংক্ষেপে বলে আইএলআর পেয়ে যাবেন। ঠিক আছে, যখন আইএলআর পেয়ে যাবেন, after 1 year later you can apply for British citizenship. So that day you come here, from that day 6 years you'll be British citizenship. You'll get your British citizenship. এটার জন্য কি আলাদা করে কোনো লিডিং কস্ট বা কিছু আছে? না, ওই যে আপনার ভিসা ফি তো দিতে হবে, বা এই যে এখন এই যে কোভিডের জন্য গভর্নমেন্ট, যেটা আমি অনেক আগে প্ল্যাটফর্মে একটা পোস্ট শেয়ার করছিলাম যে আমাদের জন্য একটা গুড সুযোগ, কারণ এখন এই যে ফাস্ট ট্র্যাক ভিসাগুলো ফাস্ট ট্র্যাক করতেছে, ফিজ কমায় ফেলতেছে। তারপরে আপনার ডিপেন্ডেন্ট যারা আপনার হাজব্যান্ড ওয়াইফ ভাইস ভার্সা বাচ্চা কাচ্চা, ওনাদের ভিসা সহজে দিতেছে, ফিজ কমাইতেছে। তারপরে এনএইচএস এর সাব চার্জ অনেক বেশি ছিল, 1400 ও 800 ছিল, ওইটা আপনার ক্যান্সেল করে ফেলছে হেলথ ওয়ার্কারের জন্য। তো ওই ফ্যাসিলিটিস গুলা দিতেছে। তারপর রিনিউর সময় আপনার এই অনেক পয়সা মানে ফিজ কমাইছে। ঠিক আছে, ওই ফ্যাসিলিটিস গুলা দিতেছে। ঠিক আছে, অনেক হেল্পফুল। আর তারপর আইএলস, আর আমাদের তো আইএলস দেয়া থাকবে, অনেক সময় ইকেভি একটা এক্সাম আছে সিটিজেনশিপের জন্য, ওইটা দিতে হয় আর কি। তো ওইটা তো ইজি, আমাদের জন্য সমস্যা না। জি স্যার, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করার জন্য। স্যার, তাহলে ওভারঅল আমরা মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে গেলাম প্ল্যাব সম্পর্কে, যে শুরু থেকে আমরা কি কি স্টেপ ওয়াইজ দিতে পারি, দিয়ে আসতে পারি, তারপরে কি করতে পারি, সবকিছুরই মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি। স্যার, অবশেষে যদি একটু আরেকবার কস্ট গুলা যদি স্যার ভেঙে ভেঙে একটু বলতেন, আমার মনে হয় আজকে আমাদেরকে যারা দেখছে বা আমাদের লাইভটা পরবর্তীতেও যারা শুনবে, সবারই মনে হয় এটা সম্পর্কে একটা আইডিয়া থাকলে তারা হয়তো এই সম্পর্কে আগাতে মানে সুবিধা হবে তাদের জন্য, যে আমি কি আসলে এদিকে যাব নাকি যাব না। স্যার, একদম শুরু থেকে যদি, যে আমার আইএলটিএস বা ওইটি তে কেমন কস্ট লাগতে পারে? I think OET তে 300 something, okay, for example 350, I don't know the exact figure, 350, okay, আপনি একবারে পাস করেন ভালো, দুইবার পাস করলে 700 পাউন্ড হয়ে যাইতেছে। ঠিক আছে, বাংলাদেশি টাকায় 80,000। ঠিক আছে, তারপরে আপনার প্লাব 1 আপনার ফিস হলো 239 পাউন্ড। ঠিক আছে, আপনি একবারে পাস করলে আলহামদুলিল্লাহ, যদি আপনি একবার পাস না করতে পারেন তখন আপনার যতবার পাস করেন আপনি মাল্টিপ্লাই করতে হবে এইটাকে। ঠিক আছে, তারপরে আমার মূল টাকাটা ডাবল হয়ে যাবে যদি দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয়? হ্যাঁ, আপনি যতবার পরীক্ষা দেবেন ওই ফিসটা অ্যাপ্লাই করতে দিতে হবে। ঠিক আছে, ফিসটা পে করতে হবে। তারপরে প্লাব 2 টা ভেরি এক্সপেন্সিভ, 875 পাউন্ড, ভেরি ভেরি এক্সপেন্সিভ। প্লাস আপনাকে একটা কোর্সে একাডেমিতে যদি আপনি এডমিশন নিতে হয় বা ট্রেনিং এর জন্য যাইতে হয়, এখানে আবার 800-900 পাউন্ড দিতে হবে। সো 1800 পাউন্ড plus 239 for IELTS, sorry, PLAB 1, plus about 350 for OET. So quite a big amount of money. তারপরে আপনি ইকেতে আসলেন, ভিসা ফিস আছে I think 100 পাউন্ড। তারপরে আপনার এই যে রিটার্ন এয়ারফেয়ার আছে, এটা ভেরিজ করে এয়ারলাইন্স অ্যাকর্ডিং টু এয়ারলাইন্স। ঠিক আছে, তো তারপরে তো 1 লাখের মতো হয়ে যাবে, 1000 পাউন্ডের মতো হয়ে যাবে বা 1200 পাউন্ডের মতো হয়ে যাবে রিটার্ন জার্নি।
তারপরে আপনার এখানে আসার পরে ডিপেন্ড করে আপনি প্লাব একবারে ফাঁস করে ফেলেন ভালো, বা আপনি যদি 6 মান্থ থাকতে হয় তাহলে এভরি মান্থ মিনিমাম 600 পাউন্ড, 3600 পাউন্ড, অল টুগেদার আমি বলবো 10 লাখ টাকার মতো একটা ব্যবস্থা রাখতে হবে। তারপরে ওই যে প্লাব 1 এর ম্যাটেরিয়াল কেনার জন্য তো আরো কিছু পয়সা লাগবে। তারপর আমরা যখন ওই যে আমরা কিছু কোর্স রান করি, ওয়েবিনারে কোর্স রান করি, এখানে কিছু যদি আপনি কোর্স করতে যান হেল্প করার জন্য, এখানে কিছু আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য, আপনার নলেজ বাড়ানোর জন্য, আপনার টু ইনক্রিজ ইউর চান্স টু পাস দ্য এক্সাম, তাহলে আপনাকে ওইখানে আরো কিছু পয়সা লাগবে, ঠিক আছে, ওগুলো অ্যাড করতে হবে। সো মোটামুটি 10 লাখের মতো হয়ে গেলে সেফ, ঠিক আছে, হয়ে যাবে। তো এই জন্য আর আমি যে আগে বলছিলাম যে এই থার্ড ইয়ার থেকে প্রিপারেশন নেওয়ার জন্য, কারণ ওই যে কিভাবে ওরা ওস্কিটা করে প্লাব 2 ওস্কি এক্সামটা, এটা কিন্তু 3 ডোমেইন থাকে, ওকে, 3 ডোমেইন। ওই 3 ডোমেইনটা আপনার ডেটা গ্যাদারিং, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, ইন্টারপার্সোনাল স্কিল। আমরা সবাই যেখানে ফেল করি ইন্টারপার্সোনাল স্কিল, ঠিক আছে, আমাদের কোনো ইন্টারপার্সোনাল স্কিল নাই, ঠিক আছে। তো ডেটা গ্যাদারিংটা ডিভাইড ইনটু হিস্ট্রি টেকিং, your examination skill, practical procedure, like for example if you take do IV cannula or IVG for example, or taking blood pressure, or doing a CVS examination, respiratory examination, ওইগুলা examination skill গুলা দেখে। তার নিউরোলজিক্যাল এক্সামিনেশন আপনাকে বলতে পারে ক্যান ইউ এক্সামিন ফর ডিপ্লোপিয়া, ঠিক আছে, আমরা বলবো ক্রানিয়াল নার্ভ এক্সামিনেশন আসতে পারে, ঠিক আছে, ওইটা আপনার ডেটা গ্যাদারিং এর মধ্যে পড়ে। আপনাকে হয়তো আসতে পারে একটা ওই যে পোস্টার এক্সামিনেশন, আপনাকে একটা ম্যানিকিন থাকবে, ওইখানে আপনাকে পোস্টার এক্সামিনেশন করতে হবে, ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে, ওখানে ব্রেস্ট লাম্প আছে কিনা না, ঠিক আছে, আপনাকে বাইম্যানুয়াল এক্সামিনেশন করতে হবে, আপনাকে একটা ম্যানিকিন থাকবে, সিমুলেটেড ম্যানিকিন, মেবি প্রেগনেন্ট উইমেনের সিমুলেটেড ম্যানিকিন, আপনাকে ওইটা এক্সামিন করতে হবে। সো ওইটা হলো কি ডেটা গ্যাদারিং। তারপর ডেটা গ্যাদারিং পরে আপনি হিস্ট্রি টেকিং এর পরে আপনি ক্লিনিক্যাল ম্যানেজমেন্টটা কি দিতেছেন, ঠিক আছে, আপনার হোয়াটস দ্য ফাইন্ডিং, হোয়াটস দ্য ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ওইটার উপরে একটা মার্ক আছে, ঠিক আছে। মানে আপনি ভুল ডায়াগনোসিস দেন, ভুল ম্যানেজমেন্ট দেন, আপনি এখানে 0 পাবেন। তো ওরা কিভাবে কাউন্ট করে, হলো গিয়ে এক্সেলেন্ট, A to E হলো গিয়ে ভেরি ব্যাডলি ফেল, B হলো গিয়ে গুড, C satisfactory, D fail, and E very badly fail. This is how they mark you, okay, and you have to pass certain amount of station, and again it's depend on the mark, depend on the day of examinee. আপনার যদি ওই দিন খুব ভালো ভালো এক্সামিনি থাকে, আপনার মিন রেটটা বেড়ে যাবে, মিন পাস রেট। আপনার যদি পরীক্ষাটা কঠিন হয় এবং সবাই খুব বেশি ভালো না করে, মিন রেটটা কমে যাবে, ঠিক আছে। তারপরে ইন্টারপার্সোনাল স্কিল, এইখানে গিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা, ইন্টারপার্সোনাল স্কিল। এখানে সমস্যাটা হয় কি, আমাদের যখন আমি আগে বলছিলাম যে মেডিকেল স্কুলে থাকতে আমরা যেগুলো ইমপ্লিমেন্ট করি, যখন আমি এখানে জিপি ট্রেনিং এ যখন ঢুকি তখন শুনছি প্রথম আইস মিন কি, আইডিয়া, কনসার্ন, এক্সপেকটেশন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পেশেন্ট আইডিয়া, হোয়াট ইজ দ্য পেশেন্ট কনসার্ন, হোয়াট ইজ দ্য পেশেন্ট এক্সপেকটেশন। আপনি যদি এই 3টা জিনিস যদি আপনি পেশেন্টের আনসার না করেন, আপনি পরীক্ষাতে ফেল, ঠিক আছে। এই জিনিসটা আপনাকে থার্ড ইয়ার থেকে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন একটা হিস্ট্রি নেবেন, কেউ চলে আসলে আপনাকে পেটে ব্যথা নিয়ে, আপনাকে আপনার সমস্যাটা কি, আমার পেটে ব্যথা, ওপেন কোয়েশ্চেন, ওপেন এন্ড ক্লোজ কোয়েশ্চেন, আপনি ওইগুলো দেখে আপনি কিভাবে কমিউনিকেশন করেন, আপনি পেশেন্ট সেন্টার্ড কিনা না, ঠিক আছে, আপনি নন জাজমেন্টাল কিনা না, আপনি কি আর ইউ কনসিডারিং দ্য এথিক্যাল ডাইলেমা। যেমন আমাদের এখানে আছে, আপনি হাজব্যান্ডকে ওয়াইফের কথা বলতে পারেন, ওয়াইফকে হাজব্যান্ডের কথা বলতে পারেন না, বাচ্চাদেরকে 16 উপরে থাকবে, ওনাদের পারমিশন ছাড়া আপনি মা বাপকে কিছু বলতে পারবেন না। কিন্তু আমাদের দেশে তো ওইরকম প্র্যাকটিস না, আমাদের সাথে ফুল ফ্যামিলি একসাথে আসে, একসাথে সবকিছু বইলা দিই আমরা, ঠিক না। এটা দেখতে হবে এথিক্স। হ্যাঁ, আপনাকে পেশেন্টের রাইট দেখতে হবে, পেশেন্ট হ্যাজ রাইট টু রিফিউজ ট্রিটমেন্ট। কারণ কেউ যদি বলে যে আমি অপারেশন করবো না, ঠিক আছে, করাবে না, আপনাকে এটা মানতে হবে, কিন্তু আপনাকে ইনফরমেশনটা দিতে হবে যে ওর যদি অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসতেছে, অ্যাপেন্ডিসাইটিস যদি বাস্ট করে ও মারা যাবে, এটা কিন্তু আপনাকে ওকে বলতে হবে, ইনফর্ম ডিসিশন। এরপরে যদি বলে আমি মারা গেলে মারা যাবো, তবুও আমি অপারেশন করাবো না, ইউ আর সেফ, ঠিক আছে, ওইগুলা দেখতেছে ওরা। তারপর ইমপ্যাথি, সিম্প্যাথি, ব্রেকিং ব্যাড নিউজ। ইমপ্যাথি, সিম্প্যাথি মানে আপনি আর ইউ ইন দ্য সেম বোট এজ ইউর পেশেন্ট। লাইক ফর এক্সাম্পল, আমাদের এখানে অনেক সময় ডিপ্রেশনের পেশেন্ট আছে, দেখা যায় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়াছাড়ি হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে, আসছে খুব কাঁদতেছে,
অনেক দিনের সমস্যা ছিল ভেঙে গেছে, obviously it's very sad. এখন আপনাকে আপনার ইমোশনটা দেখাতে হবে, I'm so sorry what happened to you, I'm here to help you, we'll do everything possible to help you out. She'll be very happy. When you say this word to your patient in PLAB exam, you can see everything change. You have to maintain your tone. When you talk to the patient, when they're sad, you have to lower your tone, very light voice. You have to show your kindness to the patient. You have to attach with patient. You have to explain if you do something. For example, someone recently diagnosed with hypertension, they came to see you. You have to tell them, okay, look, you have hypertension, okay, so we need to manage your hypertension. There's things we can do together, okay, to control your hypertension. First thing, from your side, you need to have a healthy diet. So you explain healthy diet: fruits, vegetable, low carb diet, low fat diet, low salt diet, red meat খাবেন না, এগুলা এক্সারসাইজ করতে হবে, ওয়েট কমাতে হবে, সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে সিগারেট এটা আপনি ডেটা গ্যাদারিং এই কালেকশন করে ফেলবেন, সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। ওই জায়গায় বলছিলাম যে আপনাকে লিঙ্কিং করতে হবে আইস, তো ওইখানে যদি বলে সিগারেট খায়, আপনি এখানে এসে বলতে ইউ নিড টু স্টপ ইউর স্মোকিং, উই হ্যাভ স্মোকিং সিজেশন ক্লিনিক, উই ক্যান হেল্প ইউ উইথ, ওকে, ইফ ইউ ওয়ান্ট মি টু রেফার ইউ, আই ক্যান রেফার ইউ, ঠিক আছে। তারপরে আপনাকে বলতে হবে from our side what we can give you some medication, okay, so as you are less than 55, you have to start on some medication called Remiprin, okay. So what we need to do, it will bring your blood pressure down, it work on your kidney, so as a result it could affect your kidney. So we need to do a blood before you start on medication. We need to do all your blood, we need to check your cholesterol, liver function, everything, okay, kidney function, and after then you start your medication, and after 2 weeks we need to check your blood pressure and we need to check your kidney function again. We need to repeat your blood, you need to explain to patient, so patient understand. আমাদের শুধু এটা বলে না, বলে যে ডাক্তারের কাছে গেলে শুধু টেস্ট দেয়, ডাক্তারের ঘুষ খায় ইয়ে কোম্পানি থেকে, ঠিক আছে। আপনি যদি এই যে হয় না তো শুধু ওই যে খাতা কলমে লিখে মানে দিয়ে দেওয়া হয়, এখানে কমিউনিকেশন নাই। আপনি যদি তখন আপনাকে বলতে হবে, পেশেন্টকে বলতে হবে, পেশেন্ট সেন্টার যে are you happy with this, do you want me to start this medication? If patient say yes, that's fine. If patient say no doctor, I don't want to start medication, what I would like you to do, I want to do exercise, lose some weight, I will change my diet, I'll see you in 3 months time, that's fine. But if it's malignant hypertension, like more than 180 over 110, they say no, there is no other option, we have to start medication now, otherwise you'll have stroke, it'll affect your kidney long run, it affect your heart, it will affect your eyes. Okay, when you say blood pressure, they may ask what is hypertension. They may ask you what is hypertension, doctor. So how would you explain to your patient hypertension? Okay, hypertension means we go heart, and our heart pump the blood all over the body. When the blood flow goes to your artery or vein, if it goes too fast, the flow of the blood, if it go too fast, the blood pressure become higher. That's why we say high blood pressure. So as a result, if we keep it untreated, it will affect the eye and organ damage. It could also affect the eye, kidney, heart, everything. It could affect your brain. You could have brain stroke. That's why this is important to keep your blood pressure under control. So look, you explain everything to patient. Patient is happy. Patient is know what he is doing or she is doing, and what she or he need to do, and they'll be happy. And then we'll bring you back in 2 weeks time in the clinic, and then we'll review your blood every year. Okay, that's how they do it. That's what we say, patient-centered, and whether you are having connection with the patient. And other thing, like there's a holistic approach. Like someone have cancer, okay, young patient like 55 or 65 have lung cancer. There, in this country, there's a young 50 or 60 or young person, lung cancer. He has got family. So how is it affecting his family, his wife, children, grandchildren? You have to see this thing, how it's affecting his work. He was working, now he won't be able to work. So financially, it will affect him. If he has mortgage for his house, he's going to lose his house. Or is there anybody supporting him? Has he got car? Is he going to lose his car if his car is on finance? Lots of things. How long he has to live? Is he going to die soon? So you have to bring all this consideration. You have to think how it's affecting patient. Obviously, if you know you are going to die in a few months, or you have cancer, you'll be depressed. You need to
treat their depression, you need to arrange counseling for them. So this is called holistic approach. Okay, you need to tell them, okay, we've got support for your family. We've got Macmillan cancer nurse. They will come to support you. You have got palliative care nurse. Okay, they will come to support you, and we are here to help you. Okay, there is a government plan to help the people, like benefit system. You can go to Job Center Plus. They will be able to help you with the finance. Okay, all these things. So patient will know they need to know what's the support available for them, where they can go to help support. You're not doing anything. You're not giving any money. Just you need to direct them where they need to go, what information, what help is available for them. Okay, this is important. So that's how you dealing with the holistic approach. So, this is how deal with the psychological aspect of the patient. This is important. That's what they want to see. That you'll and then there will be some cases, challenging cases. You won't know. You won't be able to handle it. Okay, so you can say, okay, I'm sorry, I'm not sure what's going on here. So what I need to do, I'm gonna speak to my senior colleague, and I'll get back to you. I'll bring you back in 1 week time in the clinic. They want to see you are a safe doctor. You know your limitation. You know what you're doing. This is important. So you won't be able to know everything. You are just a foundation year doctor. You are a baby doctor. Even most of the consultants, they don't know everything. Okay, so they have to say, you have to be honest here. You have to say, okay, I'm sorry, I have no clue what's going on here. Why don't you have a look or discuss with my colleague? Okay. I hope it's explained everything. I don't know if I miss anything. Okay. And another option, another thing is, এই দেশে আমাদের এখানে health educationটা important. So কেউ যদি স্মোকিং করে excess alcohol নেয়, ওনাদেরকে health education দিতে হবে. This is important. And safety netting, anybody has any problem towards the end, আপনাকে বলতে হবে আপনার symptom যদি, for example, asthma নিয়ে আসে, আপনি if you become very short of your chest become very tight, if you're really unwell, if you call 999. This is safety netting. This is covering your back, as I said earlier. Okay. So what I said before, that you need to start from the 3rd year, so you can implement this when you take history from the patient. Oh, what's happening? How can I help? What do you think? What's going on here? What do you want me to do for you? আমাকে আপনার জন্য কি করতে হবে? আপনি কি চান আমাদের কাছ থেকে? তখন পেশেন্ট বলে, আমার একটা এক্সরে করতে হবে, আমাকে একটা এক্সরে করেন, আমার একটা স্ক্যান দেন। তো স্ক্যান অ্যাপ্রোপ্রিয়েট আপনি বলবেন না, ঠিক আছে, আমি মনে করি আপনার স্ক্যান দরকার। তারপরে আপনার তো স্ক্যান দরকার নেই, আপনার ব্লাড টেস্ট দরকার, ফর এক্সাম্পল, আপনার একটা এক্সরে দরকার, ঠিক আছে, ওইরকম। এবং আপনাকে টুয়ার্ডস দ্য এন্ড আপনি বলতে হবে যে এই করবো, আপনি আগে বলছিলেন যে আপনার এক্সরে দরকার নয়, বা আপনার এক্সরে দরকার, আমরা এটা করতেছি। তো আপনি যদি ফার্স্ট 3rd ইয়ার থেকে শুরু করেন, তখন আপনার একটা নেচার, মানে কি বলে, ন্যাচারালি আপনার হ্যাবিট হয়ে যাবে, আপনি সবসময় এটা কোয়েশ্চেন করতে পারবেন, সেকেন্ড নেচার হয়ে যাবে, অলওয়েজ উইল আস্ক। তখন আপনি প্লাব টুতে যখন আসলে আপনি স্ট্রাগল করবেন না, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন এখানে কেউ কি কোনো কোয়েশ্চেন করছে? আমি দেখতে পাচ্ছি না কোনো ভিউয়ার কি কোনো কোয়েশ্চেন করছে বা না, আমি জানি না। স্যার আমি দেখেছি কেউ প্রশ্ন করেনি, সবাই স্যার আপনাকে সালাম জানিয়েছে আর থ্যাংক ইউ জানিয়েছে এত সুন্দর একটা সেশনের জন্য। স্যার আশা করছি পরবর্তীতে যখন আমাদের সেশনটা তো সেভ করা থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে, এক্সিস মেডিকেল স্কুলের পেজে, পরবর্তীতেও অনেকে দেখে উপকৃত হতে পারবে। আর এখন যারা আছেন বেশিরভাগই হচ্ছে দেখছেন আমাদেরকে, আর আপনাকে সালাম আর ধন্যবাদ জানিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওয়া আলাইকুম সালাম টু এভরিওয়ান। ওকে জি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে প্ল্যাব সম্পর্কে এত একটা বিস্তৃত ধারণা দেওয়ার জন্য। আসলে আমাদের যেটা আমি বারবারই বলি যে আমাদের ইচ্ছা থাকে, পরিকল্পনা থাকে, কিন্তু আসলে তেমন একটা দিক নির্দেশনা পাওয়ার অভাবে বা অনেক কিছু না জানার অভাবে হয়তো এই যে কস্ট বলি বা এই যে প্রিপারেশন প্ল্যান বলি, এগুলো সম্পর্কে অনেকে না জেনে হুট করে প্রথমে এই যে হ্যাঁ ঠিক আছে দিলাম প্লাব বাইরের দেশে যাবো এরকম চিন্তা করে শুরু করে দিলে তো আসলে এভাবে হবে না। একটা তো প্ল্যানিং বা একটা ওরকম পরিকল্পনা নিয়ে তো আগাতে হবে যে না আমি এভাবে গুছায়া সবকিছু করবো। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এভাবে এত সুন্দর করে আমাদেরকে ইনফরমেটিভ একটা সেশন দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, এখন কিন্তু ওই যে সরি আমার হঠাৎ করে মনে আসছে, এই ইদানিং কিন্তু এখানে ব্রিটেনে কিন্তু স্টুডেন্ট ভিসাটা ইজি করছে, কারণ ওদের পয়সা দরকার, অনেক স্টুডেন্ট আসবে। কিন্তু কেউ যদি অলরেডি আপনার এমবিবিএস ইন্টার্নশিপ কমপ্লিট করে ফেলে আসতে চায়, তারপর ওনারা ম্যারিড থাকে, তখন কি করতে পারে, হাজব্যান্ড অথবা ওয়াইফ একজনের মাস্টার্স এর জন্য বা পিএইচডির জন্য কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করলো, 2 ইয়ার্স এর ভিসা, ডিপেন্ডেন্ট হিসাবে ওয়াইফ বা হাজব্যান্ড চলে আসলো, তখন উনি এই দেশে আইসা উনি কিন্তু ফুল টাইম কাজ করতে পারবে, কিছু পয়সা ইনকাম করলো, ওই ফাঁকে ফাঁকে আইএলটিএস প্লাব ওইগুলো প্রিপারেশন নিল, ঠিক আছে।
ওদিকে একজনের মাস্টার্স কোর্স করলে, একজনের প্লাব হয়ে গেলে তো ও জব করে, ওনার হাজবেন্ড বা ওয়াইফ ভাইস ভার্সা রেখে দিতে পারলো, উনি প্রিপেয়ার নিতে পারে। এটা কিন্তু একটা ভালো সুযোগ। উইদাউট প্লাব ও আইএলটিএস ইংল্যান্ডে আইসা কিন্তু এটা করতে পারবে, ঠিক আছে? অ্যাটলিস্ট 2 ইয়ার সময় পাবে। তখন উনি 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 কিন্তু ওনার নিজের খরচটা নিজে চালাতে পারবে, কাজ করে ইনকাম করে, হয়তো ওয়ার্ড জব করতে হয়তো মেবি রেস্টুরেন্টে কাজ করতে হবে, বা ম্যাকডোনাল্ডস এ কাজ করতে হবে, অথবা কেএফসি তে কাজ করতে হবে, অথবা কোনো শপিং সেন্টারে কাজ, এনি জব। এখানে কিন্তু সব জব সমান, এখানে কিন্তু মানে কোনো জব ছোট চোখে দেখে না, কারণ it's like a cycle. If one cycle break, everything breaks. So everything like together. So if you don't have cleaner, the hospital won't be able to sustain, for example. So every job, the people respect every job. Okay, so this is another opportunity for people if they want to come here. So if they can apply for a master's course, and they can bring their spouse with them. Okay, and while they're doing master, their spouse can work full time, and they can prepare for IELTS PLAB. Okay, thank you very much. স্যার, Thank you. থ্যাংক ইউ স্যার, Okay, অনেক salam. অনেক ধন্যবাদ স্যার। No worries, no worries. Thank you. Assalamu alaikum. জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি একটু সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, যারা আমাদের লাইভটা এতক্ষণ দেখেছেন বা পরবর্তীতেও দেখবেন। সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আশা করছি আমাদের লাইভ থেকে, এই সেশনটা থেকে আপনারা অনেক 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 ইনফরমেশন পেতে পারবেন, আর আপনাদের পরবর্তী যে পথযাত্রা আছে, আপনারা যারা প্ল্যাবের প্রিপারেশন নিতে চান বা প্ল্যাব নিয়ে চিন্তা ভাবনা করছেন, আশা করছি তাদের অনেক 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 সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। তাহলে আমাদের আজকের সেশনটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো সেশনে। আল্লাহ হাফেজ সবাইকে, শুভরাত্রি।